it is true that it is a small hernia, but should go for percussion on the swelling. 2 number হচ্ছে during reduction, listening of the bowel sounds. Opposite side অবশ্য দেখেছে, but why it is important? Because particularly in inguinal hernia, the opposite side inguinal hernia is approximately 10 to 22%. মানে প্রায় 5 ভাগের 1 ভাগ পেশেন্টে কিন্তু bilateral inguinal hernia থাকবে। এবং leg raising টেস্ট করা উচিত আর কি, to assess the abdominal muscles condition। মানে এইখানে কি তোমাদের আর কোনো সাজেশন আছে, বা ওইখানে যেটা আমরা দেখলাম, মানে এতে হবে কি বাস্তব চিত্রটা নিয়ে নিলে, আমি যদি এমনি খালি বইয়ের ভিডিও দেখি তাহলে লাভ হবে না আর কি। মানে এটা আমি করতে গেলেও কিন্তু মিস হবে, তোমরা করতে গেলেও কিন্তু মিস হবে, কিন্তু এগুলো দেখলে মানে এগুলো মনে পড়বে আর কি। তাহলে আমরা যদি এখানে যদি দেখি, তাহলে এই পয়েন্টগুলোর বাইরে কি আরো কোনো কিছু দেখার দরকার ছিল, বা মিস করেছে, বা আননেসেসারি দেখা হয়েছে? স্যার লাস্টে অ্যাবডোমেনটা পালপেট করে দেখেছি স্যার, আমরা কোশ্চেন গুলো শুনতে পাইনি। এখন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কোনো সিম্পটম না থাকলে এটা দেখার দরকার আছে কিনা স্যার? অ্যাকচুয়ালি ওখানে সাউন্ড গুলো কম, কিন্তু ওই কোশ্চেন গুলো ওখানে শুনেছে যে তার ওখানে পেটের মধ্যে কোনো ফোলা আছে কিনা, তার কোনো কনস্টিপেশন আছে কিনা, তার কোনো ওগুলো শুনেছে। মানে এই এখানে ওই সাউন্ডটা অত্যন্ত লো ভাবে রেকর্ড করা হয়েছে। তবে ইনগুইনাল হার্নিয়াতে কিন্তু অ্যাবডোমিনাল পালপেশন করে দেখা দরকার, এবং ওখানে জিজ্ঞাসা করেছে যে ওখানে পেটের মধ্যে কোনো চাকা বা কোনো কিছু আছে কিনা আর কি। তারপরে আমরা অন্য জায়গায় যাচ্ছি, মানে এক্সামিনেশন, মানে মূল জিনিসটা তো শর্ট কেসে তো, মানে এই প্রশ্নানিকা তো অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইব্রাহিম জয়েন করছে। মাহবুব স্যার জয়েন করছেন? জি স্যার ওইখানে তো দেখে বোধহয় ভিডিওটা আর কি, মানে আরো কোনো কিছু যোগ করা লাগবে কিনা, বা কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, বা বেশি করলো কিনা আর কি, মানে এইটাই কিন্তু স্যার আমাদের ইম্পর্টেন্ট। তবে এখানে টাইমটা মোটামুটি 2.5 মিনিট হয়েছে আর কি, তার ভিতরে বাদ গেছে কিনা কিছু, কারণ হলে ওরা তো হার্নিয়া ছাড়া তো যাইতে পারবে না, যে কোনো এক জায়গায় হার্নিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি জিজ্ঞাসা করো, আনমিউট করে কোশ্চেন জিজ্ঞাসা করো। স্যার পারকাশন কি করতেই হবে স্যার? হ্যাঁ, বুঝতে পারতেছি না। পারকাশন কি করতেই হবে কিনা? ও পারকাশন, পারকাশন যে করতেই হবে কিনা, পারকাশন তো একটা অংশ, কারণটা হলো যে ওখানে ওমেন্টাম আছে নাকি গার্ড আছে কিনা। যদি না করা হয়, তারপরে যদি জিজ্ঞাসা করে যে তুমি কেন করলে না, তখন বলতে হবে যে স্যার আমার কাছে মনে হয়েছে যে স্যার এখানে গার্ড বা যে কোনো একটা কিছু থাকবে, তো ওটা অ্যাভয়েড করা কি ঠিক হবে? স্যার পারকাশন করলে তো অস্কালেশনও করতে হবে না স্যার? হ্যাঁ, তা তো বটেই। তার জন্যই তো ওখানে বলে দেওয়া হয়েছে। এই যে দেখো তুমি এখানে, কি এই যে অস্কালটেট করবে? বাউল সাউন্ডের জন্য? হ্যাঁ, বাউল জি স্যার। সাউন্ডের জন্য। এই যে পারকাশন যদি বুঝেন তার কি আর লাগবে? লাগার তো কথা না। পারকাশন করলেই যে বিয়ে করতে হবে সেটা তো কথা না, দরকার নাই, ইয়ে না। এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে পেশেন্ট আপনি দেখবেন কিভাবে? এই যে পেশেন্টটা দাঁড়াইলেই তো ওটা রিডিউস হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাই না? ঠিক। তাইলে তাকে কি আসলে দাঁড়ায় দেখার দরকার আছে না সবাই রাখার জন্য? এটা একটা কথা আছে তো, যে হার্নিয়া যদি এমনিতেই রিডাকশন হয়ে যায়, দাঁড়াইলে যদি বের হয়ে চলে আসে,
এটা আপনি ওই যে ডিপনি অপারেশন টেস্ট করতে অসুবিধা হবে, আপনার করতে অসুবিধা, এগুলি সবকিছু করতে অসুবিধা হবে, যেগুলি নেক অনেক বড়। ডিপেন্ডিং অন দ্যাট আবার অনেক আছে যে পেশেন্টকে হাঁটায় দেখতে হয়, নাইলে বের হয় না, তখন বুঝবেন না। আর কন্টেন্ট আসলে তাড়াতাড়ি ঢুকতে পরে গিয়ে এটা ওমেন্টোসিল তো ওইভাবে বুঝে, পারকাশন দিয়ে ওমেন্টোসিল আর বোঝা খুব একটু ডিফিকাল্ট, কারণ ম্যাক্সিমাম সময় দেখবেন যে ওমেন্টামও আসছে, আসছে, বিশেষ যেগুলি অনেক দিনের পুরানো হার্নিয়া এবং ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ওখানে হতে পারে, আপনি একটা দুইটা টোকা দিয়ে দেখতে পারেন যে হ্যাঁ হচ্ছে ঠিক না, অ্যাভয়েড করলে গেলেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা অপশন হবে সেটা না, এক্স্যাক্টলি তাই। দিয়ে থাকতে হবে। তবে যেটা বলছে যে ওই যে বাইলেটারাল ইঙ্গুইনাল হার্নিয়া থাকলে পরে, যেটা এই যেমন বুড়া মানুষের, যেটাতে ইউজুয়ালি বাইলেটারাল হয় এবং যাদের প্রোস্টেট এন্ডার্স থাকে, ওদের লোয়ার অ্যাবডোমেনে পারকাশন করতে হবে, প্যালপেশনও করতে হবে, পারকাশনও করতে হবে, যে ওখানে ইউরিনারি ব্লাডার ফুড আছে কিনা, বা ব্লাডারে রেসিডুয়াল ইউরিন কিরকম বেশি আছে কিনা। এই জিনিসটা মানে যেহেতু মানে ছেলেরা এই ব্যাপারটা ঠিক লক্ষ্য করে কেউ জানি না, তবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা পরীক্ষা নিচ্ছি, তখন একটা বাইলেটারাল হার্নিয়া বলে, স্যার বাইলেটারাল হার্নিয়া এরকম কি জন্য হয়েছে মনে করেন, স্যার প্রস্টেট বড় হয়েছে, কেমনে বুঝলেন? বলে স্যার করে মানে ওর কি ওনার কি আছে, ইউরিনারি রিটেনশন আছে? বলে স্যার আছে। কেমনে বুঝছেন? পিয়ার করে বুঝছি। ব্লাডার যে ফুল হয়েছে বা হাফ ফিল্ড আছে, এটা কেমনে বুঝছেন? এটা পিয়ার করে বুঝছেন। যে সবচেয়ে তারপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ৩ জন ছেলে তাতে ফেল করছে। যে ছোট ২ জনের সময় এটা বদলাই দিছি। বদলে আরেকটা দিছি টেস্টিকুলার সোয়েলিং। আরেকটা সে একই কথা বলতেছে, স্যার এটা বাইলেটারাল হার্নিয়া। তাহলে সে কি দেখছে? কিছু দেখে নাই। ওই যে বলা ছিল যে ওখানে ওইটা হইলো বাইলেটারাল হার্নিয়া প্রস্টেটের জন্য। হ্যাঁ, এটা তো শুনে ওইটাই আসছে। বলতেছে। হ্যাঁ, তাহলে ওইটাই। আবার পাঠাইছি বলে হাত দিয়ে দেখেন, ওটা টেস্টিকুলার টিউমার। তো ওইটা তাহলে আপনারা যদি ওই বায়াসড হয়ে যান কথা শুনে, হ্যাঁ হিন্টস নিতে পারেন যে হ্যাঁ এরকম আছে, কিন্তু পরীক্ষাটা আপনারা আপনাদের মতো মানে আপনারা বইয়ের মতো করে যদি পরীক্ষাটা করেন, তাহলে ফাইন্ডিংস গুলো আপনি বলতে পারবেন ওইভাবে, বা ক্রস করার সময় বলতে পারবেন, যুক্তি দিতে পারবেন যেটা হচ্ছে ওটা হচ্ছে। না হলে পরে পারবেন না, এবং ওই একটা ইয়ের মধ্যে বুঝবেন, এবং যখন এক্সামিনার একটু বিরক্তি হয়। এবং আমাদের দেখলাম ছাত্রদের মধ্যে হার্নিয়া যখন পড়ে অর্ধেকের বেশি ছেলেপেলে ফেল করে, কারণ হ্যাঁ, তারা পরীক্ষা করতে চায় না, করতে চান না এটা। স্টেপ বাই মানে স্টেপ। হার্নিয়াই বেশি সময় ফেল করে ফেলে আরকি। স্যার আমি যদি কজ হিসাবে বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট চিন্তা করি, তখন কি আমি ডিআরই করতে চাইবো স্যার? ডিআরই হ্যাঁ, করতে পারেন। বা বললে হবে আরকি। যে এটা ডিআরই করে দেখলো, দেখে বুঝবো, কারণ Immediate। আপনি যদি এটা যদি স্ট্রিকচার ইউরেথ্রা হয় তাহলে তো হতে পারে, হ্যাঁ, অবশ্য মেয়েটাস ওখানে দেখেছে, কিন্তু ডিআরই করার তাই না? মতন কিন্তু ওখানে সময় থাকবে না। মানে ওখানে বলতে হবে যে সময় থাকে না ইউজুয়ালি, কিন্তু আমি ডিআরই করে দেখতে চাই, এটাই ভাবে। যে অথবা আমি ডিআরই করব। জিজ্ঞাসা করলে পরে তখন এটা বলতে হবে যে এটা কার্সিনোমা প্রোস্টেট হলে তো আপনি বুঝবেন আঙুল দিয়ে, এন্ডোভেনাল বুঝবেন, স্ট্রিকচার ইউরেথ্রা হলে পরে বুঝবেন, ফাইব্রাস প্রোস্টেট হলে পরে তখনও তো বলবেন না প্রোস্টেট সাইজ তো বড় না, তাহলে কি হতে পারে সেগুলি তো আপনি যদি টাইনে নিতে পারেন তাহলে পরে কোনো অসুবিধা নেই, আপনি তো আপনার জ্ঞান দেখাচ্ছেন। কিন্তু আপনি পরীক্ষা না করলে তার কিছুই বলতে পারবেন না। এটাকে আমরা যদি মোটামুটি এইভাবে যদি ডেসক্রাইব করতে বলি, তাহলে এইগুলোই এইভাবে আসবে। A patient is a male, 55 years old with normal nutritional status, normotensive, non-diabetic, having a left inguinal swelling for 6 months, comparing with right. The swelling is retort shape with positive visible and palpable expansile cup impulse, no scar mark. It is very, very important, কারণ এখানে কিন্তু পুরোটাই কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু ওখানে চেঞ্জ হয়ে যাবে। Or no visible peristalsis observed, get above the swelling is not possible. It is non-tender, soft in consistency, resonant on percussion, no bowel sound is audible. Testes, very, very important, and epididymis is
normal. The patient reduces the swelling himself on lying. Deep ring occlusion test is positive. Defect size is approximately 2 finger. He is having occasional cough and constipation, but no difficulty in maturation. DRE, chest, abdominal examination ইত্যাদি percept is NAD. Diagnosis is a left-sided, reducible, incomplete, indirect inguinal hernia, and as per EHS, it is PL2. P মানে হচ্ছে প্রাইমারি, L মানে হচ্ছে ল্যাটারাল, 2 মানে হচ্ছে ওই ডিফেক্ট সাইজ হচ্ছে মিডিয়াম। অ্যাকচুয়ালি বেলিয়ান লাভে কিন্তু ওই 1, 2, 3 নেই, মানে এটা কিন্তু হার্নিয়া সার্জারি চলে আসছে কিন্তু আর কি। মানে হলো ডিফেক্ট সাইজ যদি 1.5 সেন্টিমিটার কম হয় তাহলে ইট ইজ 1, 1.5 থেকে 3 সেন্টিমিটার হলে তাহলে ইট ইজ 2, এবং যদি 3 সেন্টিমিটারের বেশি হয় তাহলে এটা আছে 3. So it is PL2. এখনে আমরা হার্নিয়া এক্সামিনেশন করতে গেলে এইগুলো আমরা দেখব। কোশ্চেন যে কোনো জায়গায় মানে করতে পারে আর কি, যে এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি। এখন এইটি নিয়ে অনেক জনের অনেক রকম মত। ম্যাক্সিমাম জনে বলতে চায় যে নো নিড টু হ্যাভ এনি ডিডি, কারণ হচ্ছে হার্নিয়ার যে কনফার্মেটরি সাইন তা আছে এখানে আর কি। তো এখন সব বইপত্রই কিন্তু এইভাবে কিন্তু দেওয়া আছে যে এইগুলো বলা ভালো আর কি। এখন এই ব্যাপারে স্যারদের একটু আপনি অপিনিয়ন যেটা দরকার। বললেন এটা প্রাইমারি, এটা হ্যাঁ এটা কি ইউজুয়াল এই বয়সে? স্যার, মানে অ্যাকচুয়ালি প্রাইমারি বলতে আমরা একটু পরে স্যার আসতেছি স্যার। মানে ওইটাকে হচ্ছে ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি ওইটাকে দুভাগে ভাগ করেছে। মানে একটা হচ্ছে প্রাইমারি অর রিকারেন্ট, একটু পরে আসছি স্যার আমরা ওটা আর কি। বাট এইটা কিন্তু অ্যাজ দি ডিপ রিং অক্লুশন টেস্ট ইজ পজিটিভ, সো ইট ইজ ডেফিনেটলি ইনডাইরেক্ট মানে ল্যাটারাল, অ্যান্ড ইট ইজ প্রাইমারি মানে হচ্ছে যে স্যার আগে অপারেশন করা হয় নাই, মানে এই সেই। প্রাইমারি অন্যরকম, হ্যাঁ হ্যাঁ স্যার, এই প্রাইমারি অন্যরকম, প্রাইমারি আর রিকারেন্ট। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আসছি আমরা একটু পরে স্যার ওটাতে। তো এখানে যদি এই কোশ্চেনগুলো যদি করা হয় যে স্যার ওরা এখন এগুলো বলবে কিনা, মানে এই ধরনের একটা কেস যার ফাইন্ডিংস আমরা দেখলাম, মানে এই পেশেন্টে কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি ওরা যদি বলে যে নো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে কি যেতে যাবে এক্সামিনার? নাকি এগুলো বলবে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা বই পড়ে তোমরা পাবা না। চটি বইতে কিন্তু এক একজনে কিন্তু এক এক রকম কথাবার্তা বলবে, ও ফলো করতে গেলে বিপদ হবে আর কি। এগুলি তো আসলে একাডেমিক ডিসকাশনের জন্য হয়তো করতে পারে, বা যদি আরেকটা হয়, যদি না, শর্ট কেসে কিন্তু বড় ঢুকবে হয়, স্যার এটা। বড় হয় তখন এটা নিয়ে এটাতে ঢুকলে পরে তো একটা ঝামেলা। না মানে হার্নিয়া যদি আমরা যে বড় কেসটা হয়, দেখলাম স্যার, যে হুম, কেসটাতে এখানে visible এবং palpable expulsal cup impulse is there and it is reducible, মানে actually two definite signs of the hernia are there. এখন হুম, এই সমস্ত ক্ষেত্রে কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলার দরকার আছে, নাকি ওরা সরাসরি বলবে যে স্যার ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যালি কনফার্ম, নো নিড টু হ্যাভ এনি না ডিডি, হার্নিয়ার ডেফিনিশন দেখলে পরে দরকার নেই। দরকার নাই আর কি। হুম, প্রফেসর ইব্রাহিম জয়েন করছো? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাহবুব স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। স্যার ওয়ালাইকুম ঈদ আসসালাম। মোবারক এবং সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, একটু তবে পার্টিসিপেট আমি করো। তো একটু পরে জয়েন করেছি, তো আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে প্রথমে সে এই শরীরটা ডিসক্রাইব করার সময় কি বলছিল, সেটা কি ইঙ্গুইনাল সোয়েলিং, ইঙ্গুইনাল এই যে, স্ক্রোটাল সোয়েলিং কি না না, বলেছিল সে? এই যে মিস এই করেছি। এই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বলা। এই শরীরটা বলেছে actually যে ইট ইজ usually- এ লেফট ইঙ্গুইনাল সোয়েলিং। আচ্ছা, ভিডিওটা কি দেখছো আমি তুমি? ছবিতে যতটুকু দেখলাম এটা ইঙ্গুইনাল সোয়েলিং যদি হয়েই থাকে, তাহলে হ্যাঁ, এই যে একটা কথা লাগছে টু গেট অ্যাপ দ্য স্টোরি, এই কথাটা কিন্তু আর আসবে না। আমরা উই টেস্ট দ্যাট
the get up the swelling, এটা তখন Hospital swelling. to distinguish between the angular শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। The distinguish between the angular swelling and anguloscleral swelling, ওইটার হ্যাঁ, জন্য বলো। আমরা ওই টেস্টটা করব, whether we can get above the swelling. If we can get above the swelling, তাহলে এটা scleral swelling. And if we cannot get above the swelling, it is anguloscleral swelling. কিন্তু যে swellingটা অলরেডি angular region আছে, নামেই নেই নিচে। না আমি কিন্তু শুনতে পাচ্ছি, তাহলে আমি একটা কাজ করি, আমি একটুখানি অফ করে দিই, অফ করে দেওয়ার পরে তুমি আবার অন করো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্রফেসর ইব্রাহিম এটা আনমিউট হয়ে নাও। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু ওই জিনিসটা দেখি নাই যে এটাকে আসলে ইঙ্গুলার সোয়েলিং নাকি ইঙ্গুলার সোয়েলিং নাকি স্ট্রোলার সোয়েলিং, এটা কিন্তু প্রথমে লেখা নাই ওখানে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে যখন একটা গ্রয়েন সোয়েলিং যখন হ্যাঁ, আমরা হ্যাঁ, এক্সামিন হ্যাঁ। করতে যাবো তখন না, প্রথমে আছে, আমাদের আছে, বুঝতে আছে, হবে। আছে 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 এই যে এখানে লেখা আছে যে এখানে হলো হ্যাভিং লেফট ইঙ্গুইনাল সোয়েলিং, এই যে এটা 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 হ্যাঁ, এটা। লেখা আছে, কিন্তু যখন আমি এক্সামিন করতে যাচ্ছি হুম, তখন আমি কি পাচ্ছি? আমি কি ইঙ্গুলার সোয়েলিং পাচ্ছি নাকি ইঙ্গুলার হ্যাঁ হ্যাঁ, তাই তাই পাচ্ছি? তাই না? তাই। তো আমি হ্যাঁ যখন হ্যাঁ দেখতে গেলাম তখন দেখলাম যে এটা ইজ কনফাইন্ড টু ইঙ্গুলার রিজিয়ন, নামে নাই। তো যেটা রাইট, ইঙ্গুলার রিজিয়নের নামেই নাই, ওইটাকে হাই কোন এই যে এই যে এই যে সোয়েলিং। আমি তো ওই টেস্টটা করবো তো হ্যাঁ, এই যে এইটা। ডিফারেন্সিয়েট বিটুইন ইঙ্গুলার সোয়েলিং এন্ড ইঙ্গুলার সোয়েলিং। তো এখান থেকে দেখতে পাচ্ছি ওটা কনফাইন্ড টু ইঙ্গুলার রিজিয়ন, নিজের নামে নাই। এক্স্যাক্টলি তাই। কাজেই এখানে এই পয়েন্টটা বলতে গেলে একটু কেয়ারফুল যে ও এটা কি পাচ্ছে, ইঙ্গুলার সোয়েলিং পাচ্ছে নাকি ইঙ্গুলার সোয়েলিং পাচ্ছে। যদি ইঙ্গুলার সোয়েলিং যদি হয় তাহলে অবশ্যই আমাকে I shall have to get out the swelling, সেই টেস্টটা আমাকে করতে হবে। If I can get above the swelling, তাহলে এটা scrotal swelling. If I cannot get above the swelling, তাহলে তো এটা হয়ে যাবে inguinal scrotal swelling. তখন ডিডির মধ্যে আসবে ইঙ্গুলার হার্নিয়া বা কনজেনিটাল হার্নিয়া, ইনফ্যান্টাল হাইড্রোসিল, অনেক কিছু এখানে চলে আসে এখানে। হ্যাঁ, তো এখানে কিন্তু এই কথাটা লেখা নাই যেটা আসলে কোথায় ছিল। এটা আপনি হিস্ট্রিতে বলেছিলেন ইঙ্গুলার সোয়েলিং, কিন্তু এক্সামিনেশন করার সময় আসলে সোয়েলিংটা কোথায় ছিল তা কিন্তু এটা বলা নাই। যদি এটা স্কুলার রিজিয়ন যদি নেমে না আসে, তার ওই যে আপনার লাল ঘরে লেখা টু গেট অফ দ্য সোয়ারিং, এটা কিন্তু তখন প্রযোজ্য হবে না। এটা হচ্ছে মানে আমার এটা মানে হলো যে এইটা তখন আর করার দরকার নেই। না। যদি ইঙ্গুলার রিজিয়নে কনফাইন্ড থাকে তাহলে তো এই টেস্টটা আমি করবো না। আমি এই টেস্টটা করবো টু ডিফারেন্সিয়েট ইঙ্গুলার সোয়েলিং ফ্রম দ্য ইঙ্গুলার স্কুলার সোয়েলিং অর স্ক্রোটাল সোয়েলিং, রাইট। তখন এটা প্রযোজ্য হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি যেটা খেয়াল করেছি পরীক্ষা এক্সামিন করার সময়, ও কিন্তু পেশেন্টস যেটা কেয়ার আছে, পেশেন্টের যে একটা তার তার যে অনুভূতি, এটা কিন্তু সে আহ, একটু অবহেলা করেছে। পেশেন্ট কিন্তু ব্যথা পাচ্ছিল, বারবার যখন হাত দিচ্ছিল সে ব্যথা পাচ্ছিল, বাঁকা হয়ে যাচ্ছিল, এবং এই পেশেন্টের চেয়ারের বিরুদ্ধে ভাব লক্ষ্য করা যাচ্ছিল। এটা কিন্তু খেয়াল করতে হবে যে হোয়াট এভার ইউ ডু, ইউ জাস্ট টেল দ্য পেশেন্ট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। তাতে হবে কি, পেশেন্ট আশ্বস্ত হবে এবং সে এই যে ট্রিটমেন্ট করতে গেলে সে ব্যথা পাচ্ছিল, ইফ ইউ লুক এট দ্য পেশেন্ট, এটা কিন্তু একটু একটু আমরা খুব সিরিয়াসলি নিই এটা, যে এক্সামিন করতে গেলে পেশেন্ট হার্ট করা যাবে না, এবং তাকে বলতে হবে যে আমি এই করতে যাচ্ছি, এটা দেখতে যাচ্ছি। আর আরেকটা কথা আমি বলি, যেটা প্রসঙ্গ আসছে যে আমি প্রস্টেট এক্সামিন করবো কিনা বা ইউরোথেরাপি দেখবো কিনা। যদি পেশেন্টের কোনো ইউরিনারি কমপ্লেন্স না থাকে তাহলে আমি ওটা কেন করতে যাবো? আমি যদি কোনো পেশেন্ট ইউরিনারি কমপ্লেন্স করে, দেন আমাকে বলতে হবে যে যেহেতু তার এই ধরনের কমপ্লেন্সের কথা সে বলছে, বয়স্ক রোগী হলে I shall have to go for the assessment of the prostate, বলবো আমি ওকে। আর যদি ইয়াঙ্গার পেশেন্ট যদি হয়, I can think about metal stenosis, এই যে বাঁকা হয়ে যাচ্ছে বারবার, হ্যাঁ, তার মানে ও ব্যথা পাচ্ছে, অসুস্থ বোধ করছে, সে এই কাজটা করে। রাইট রাইট তার রাইট। মানে তাকে আগে ইনফর্ম করতে হবে যে হোয়াট আই এম গোয়িং টু ডু। আই এম গোয়িং টু প্যালপেট ইউর টেস্টিস, আমি আমার অন্ডকোষ ধরে দেখতে চাচ্ছি, আপনি একটু ধরে দেখে আমি একটু আগে বললে তাহলে সেই পেশেন্টটা ও বুঝবে যে না, আমাকে সে এটা করতে যাচ্ছে, তখন সে আর এই ভয়টা সে পাবে না। ভয় পেয়েছে, ব্যথা পেয়েছে সে, এটা কিন্তু করা যাবে। বি কেয়ারফুল উইথ পেশেন্ট, মানে হ্যান্ডলিং, এটা আমি বলতে চাচ্ছি আর কি। আর যদি এটা ইঙ্গুলোসোলিং হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে ইঙ্গুলোসোলিং, তাহলে সেখানে আর টু গেট অ্যাবদোসোলিং এই প্রশ্নটা আসবেই না আর এখানে। আমি যদি ওদের বোঝাতে পেরে থাকি আর কি। না ঠিক আছে, মানে মানে এটা আমাদের কাছে ক্লিয়ার। না ওটা বলতে পারে, এটা কনফার্ম করছি আমি এটা দিয়ে যে ইট ইজ অ্যাবাভ দ্য ইয়ে। হ্যাঁ, সেটা সে তো যখন সে হাত দিল, যে দেখলো যে হ্যাঁ তার এখানে
সুইলিং টেস্ট কোনো নামেই নাই, দেখছে যে এখানে টেস্ট আমি আলাদা। কনফার্ম করলাম যে দিস ইজ ইনগুইনাল সোয়েলিং, আমি নট কনফার্ম ইনগুইনাল সোয়েলিং। আমি কনফার্ম করবো, বাট আই ক্যানট সে যে আই ক্যান গেট আউট দ্য সোয়েলিং, সেটা ইগনোর সোয়েলিং যদি হয়ে থাকে সেটা আমি বলছি আর কি। আমি তো অবশ্যই দেখবো, কিন্তু বলার সময় যদি এটা মনে হয় এটা ইনফ্লুয়েন্স সোয়েলিং কোনো নামই নাই, তাহলে ওই কথাটা আর বলা যাবে না, আই ক্যান গেট আউট দ্য সোয়েলিং, এটা মানে বলা এটা যাবে, সেটা বলছি আর কি। স্যার আমি একটু কথা বলি স্যার। ইনগুইনাল বললাম কেন যে আমি তো এটা আমার তো ইয়ের উপরে আছে, এখন দাঁড়িয়ে স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। ইমতিয়াজ বলছি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা স্যার, যখন মানে ডেসক্রিপশন হিসেবে যখন মুখে বলেই ফেলবো যে এটা ইনগুইনাল সোয়েলিং, তাহলে আর তো গেট অ্যাবভ দ্য সোয়েলিং পরীক্ষা বলা কথাটাকে লাগবে আর না, বলা লাগবে না স্যার। কারণ আমি তো পরীক্ষা করেছি, পরীক্ষার সময় পরীক্ষা করব, আমি এটা বলতে চাচ্ছি। কিন্তু যখন আমি বলে ফেলবো বলার যে সময় হ্যাঁ, না বললে চলবে। জি আমি এই কথাটা বলতে চাচ্ছি। জি স্যার। ঠিক আছে। তাহলে আমাদের এই ফিডব্যাক গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে এই জন্যই হচ্ছে মানে একটু পার্টিসিপেট করলে ওরা একটু আশ্বস্ত হয়। আচ্ছা, এখনে মানে যদি স্যার আমরা এই যে টেস্টটা করার সময় আমরা দেখবো, কিন্তু বলার সময় বলবো না, তাই কি স্যার? মানে গেট অ্যাবভ দি সোয়েলিং এর টেস্ট আমরা Yes. করবো কিন্তু বলবো না, ইয়েস, বলার সময় বলার সময় ফাইন্ডিং অনুযায়ী আমরা বলবো যে এটা ইনগুইনাল স্ক্রোটাল সোয়েলিং নাকি এটা স্ক্রোটাল সোয়েলিং নাকি এটা ইনগুইনাল সোয়েলিং। এটা যখন টার্ম আমরা বলে ফেললাম, তার মানে আমি তো এই আমি ওটা এক্সামিনেশন রেজাল্টটা বললাম। জি স্যার। এখন এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে স্যার এটা কিন্তু প্রায় সময় ঝামেলা বাঁধে স্যার। মানে ওরা কি এখানে কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস প্রয়োজন নেই তাই বলবে? নাকি স্যার হ্যাঁ, স্যার এটার ব্যাপারে স্যার আমার যেটা কথা যে আমার এটা একেবারে টোটালি ওই কেসটার কি পাচ্ছে ও তার উপর। যেমন এখানে যে কেসটা ও পাচ্ছে, না তো এখানে আমাদের তো যে কেসটা আছে ওইটি নিয়েই আমরা কথা হ্যাঁ, বলবো। এটা নিয়ে যদি আমরা কথা বলি স্যার, সেখানে ওর তো সমস্ত ক্লিনিক্যাল ফাইন্ডিং গোজ ইন ফেভার অফ হার্নিয়া, একেবারে ক্লিয়ার কাট। এখানে স্যার আমি মনে করছি যে স্যার যে যেখানে কফ এটা সোয়েলিং আছে, যেটা রিডিউসিবল কফ ইম্পালস প্রেজেন্ট, তো সেক্ষেত্রে নতুন কোনো ডায়াগনোসিস তৈরি করার কি সুযোগ আছে কি স্যার ডিফারেনশিয়াল? মানে আমি এইটার সাথেই একমত যে আমি হলে বলবো যে স্যার আমার কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নেই। যদি বলে যে তবুও বলো কি কি হইতে পারে, তখনই আমি এইটা ছাড়া আর আমি বলবো না। মানে আমার মতামত আর কি, ব্যক্তিগত মতামত। ফিমোরাল হার্নিয়া তো বলা যেতে পারে স্যার, ফিমোরাল হ্যাঁ হ্যাঁ ফিমোরাল হার্নিয়াটা বলা যেতে পারে। না, ওই যে ওই না, ডিপ না, রিং না, অপারেশন টেস্ট করেছে। তবে যেখানে আমি আমার ব্যক্তি- ক্লিনিক্যাল কোশ্চেন স্যার জিজ্ঞেস সব করতে ফাইন্ডিং তার পেয়েছি বাইরে ইন ফেভার অফ শুনতে চান। ইনগুইনাল হার্নিয়া, সেখানে অন্য কিছু বলা ঠিক হবে না স্যার। তাহলে না বলাই মনে হয় কনফিউশন আমি হবে স্যার। যুক্তিযুক্ত বলে মনে করি। তবে কেউ যদি বলতে চায় তাহলে তাকে বলতে হবে যে বলার কি দরকার আছে। ও যদি বলে যে না না স্যার দরকার নেই, মিটে গেল আর কি। এই আর কি। প্রফেসর ইব্রাহিমের কি মত? না, যেটা ক্লিনিক্যাল অবভিয়াস কেস, এখানে তো আর ডিডি সবকিছু ডিডি হয় না, যেমন ক্লেপ প্যালেট ডিডি হয় নাকি? এনকেফালাস ডিডি, হাইড্রোকেফালাস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়, ডিফারেন্সিয়াল হয় না, এগুলো কজ কারণ হতে পারে। সব জিনিসের ডিডি আমাকে আনতে হবে এরকম কথা নেই। ঠিক এখানে আছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটু নিজেদেরকে একটু ফোকাস করে ফেলছি। এটা আসলে বলা হচ্ছে গ্রয়েন হার্নিয়া। এই গ্রয়েন হার্নিয়ার রেড লাইনে যদি আমরা বলি, তখন আসবে এঙ্গুলার হার্নিয়া এবং ফিমোরাল হার্নিয়া। সেখানে যদি বলে যেটা কি টাইপের হার্নিয়া তোমার কাছে মনে হচ্ছে, ও যদি বলে এটা ডাইরেক্ট হিমোরাল হার্নিয়া নাকি ইনডাইরেক্ট নাকি ফিমোরাল হার্নিয়া, দ্যাটস অল। কিন্তু যদি এটা ইরিডিউসিবল যদি হতো, তখন পাততার কিছু ক্ষমতা আসতো না। তখন অন্য অথবা জিনিসগুলো আসছে। অথবা যদি ইজ কনফাইন্ড অনলি টু দ্য ইমিউন রিজিয়ন, আমাদের কাপ ব্যবস্থা নাই, আদার ফিচার্স নাই, রিডিউসিবল ফিচার্স তার নাই, তখন আমি অন্য জিনিস মানতে পারতাম এখানে। কিন্তু যে জিনিসটা একটা এগুলো সোয়ারিং এগুলো রিজিয়ন রিডিউসিবল না হলে তো সরাসরি নিয়ে বলা হচ্ছে রিডিউসিবল, difficult। এটা আর কোন ডিডি হয় না, এটা একটাই ডায়াগনোসিস, এগুলো হার্নিয়া। ঠিক আছে, আমিও অ্যাকচুয়ালি এটার সাথে একমত যে এইখানে ওরা এইটুকু বলবে যে স্যার মাই ডায়াগনোসিস থাকতে ইজ হবে। এটা কিন্তু আমরা যে বলছিল এমবিবিএস লেভেল ডিসকাশন এখন হচ্ছে এগুলো, যে এগুলো হতে পারে। কিন্তু ও যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেল যখন পরীক্ষা দিতে যাবে, তখন তাকে কন্টিনিউ তাকে বলতে হবে যে এটা ডিডি আর হবে না এখন, কারণ আমি এই তার পেয়েছি। সব জিনিস ডিডি কিন্তু হয় না, এক্স্যাক্টলি তাই। এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এখানে আগাই। এখন স্যার ওখানে তো পেশেন্ট যদি আলোচনায় তো বলে যে যে কোনো দিকে চলে যেতে পারে। তাহলে যদি স্যার এইভাবে পেশেন্টকে যদি যদি কোশ্চেন করা হয়, ইজ ইট পসিবল স্যার টু মেজার দি ডিফেক্ট স্যার অ্যাবডোমেন যদি লাম্পের চলে কথা না আসছে? বলে স্যার, হ্যাঁ, বলো। স্যার যদি অ্যাবডোমেনে যদি লাম্পের কথা জিজ্ঞেস করলে পেশেন্ট যদি বলে যে না লাম্প নাই কোনো পেটে, তাও কি স্যার আমরা অ্যাবডোমেন অ্যাসাইটিস বা লাম্প এক্সামিনেশন করতে হবে স্যার পার অ্যাবডোমিনাল?
অ্যাকচুয়ালি মানে এগুলো তো কোনো শেষ নাই, মানে তুমি যদি করো তাহলে বলবে কেন করলা, আর যদি না করো তাহলে বলবে যে কেন করলে না আর কি। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি যদি এখানে থাকে মানে ওই মানে এখানে তো লেভেলটা হচ্ছে ওই যে তুমি কেন কেন ওয়াই ওয়াই ওয়াই। অ্যাকচুয়ালি একদম সত্য কথা বলতে কি আমাদের পরীক্ষাটা হচ্ছে কিন্তু ওয়াই আর নাও, সেটা ভাই ভাইও যা রিটেনেও যা তাই আর কি। তো ওটা খালি যুক্তিটা জানলেই এই আর কি। তো এখানে যদি এই দিকে যদি আমরা চলে যাই যে ইজ ইট পসিবল টু মেজার দি defect size clinically, always how it is measured and what is the importance, যে এটা মাপার দরকারটা কি আর কি। তো এটা আমরা জানি, তো এইটা হলো যে যে it is not always possible particularly in case of obese patient, কারণ ডিপ রিংটা রয়েছে কিন্তু বেশ ভিতরে আর কি। কারণটা হচ্ছে যে অ্যাকচুয়াল সাইজ ইজ বেস্ট অ্যাসেসড বাই সিটি স্ক্যান অ্যান্ড ডিউরিং সার্জারি। তো কেন এটা দরকারটা হইতেছে এই জন্যে যে আমরা জানি যে আমাদের এই ডিফেক্ট সাইজের উপরে নির্ভর করে ইউরোপিয়ান হার্নিয়া ক্লাসিফিকেশনটা তৈরি করা হয়েছে আর কি। যে এটা এক সময় বলা হচ্ছিল স্মল, মডারেট অ্যান্ড লার্জ, এখন কিন্তু এটা কিন্তু 1, 2, 3 করে ফেলেছে অ্যাজ আই মেনশন আর্লিয়ার। এবং এটার কাজটা হইতেছে এই জন্যে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যদি যদি সাইজটা যদি 4 সেন্টিমিটারের উপরে হয় তাহলে না, যদি সাইজটা যদি বড় হয়, পার্টিকুলারলি যদি L3 হয় বা যদি M3 হয়, সেক্ষেত্রে রিপেয়ারটা ল্যাপারোস্কোপি হলে ভালো হয়। এর কারণটা হচ্ছে এই জন্যে যে আমাদের যে বেসিক প্রিন্সিপালস অফ মেশ সেটা হলো 4 সেন্টিমিটার ওভারল্যাপিং শুড বি দেয়ার। তো অ্যাকচুয়ালি ওপেনে এটা করা যায় না। তো তার জন্যে যদি এটা বড় হয়, পার্টিকুলারলি যদি এটা লার্জ হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ল্যাপারোস্কোপি ইজ দি মেথড অফ চয়েস। মানে এই জন্যে কিন্তু ল্যাপারোস্কোপির পক্ষে এত কথাবার্তা। আমি কি বুঝতে পারছি? মানে ডিফেক্টটা যদি 3 সেন্টিমিটারের উপরে হয় এবং particularly if it is measured during operation or by সিটি স্ক্যান, মানে এটা যদি M3 অথবা যদি L3 হয়, তাহলে in such cases the principles of mesh placement হইতেছে 4 সেন্টিমিটার। ওপেন টেকনিকে এটা অ্যাকচুয়ালি সম্ভব হয় না। সেই জন্যে আমরা যদি এখানে যদি ওপেনে যদি ওই লার্জ হার্নিয়াতে যদি দিতে যাই, মানে এই কথাগুলো আমার না, মানে এইগুলো হচ্ছে হার্নিয়া সার্চ গাইডলাইনের, এটা নাও মনে রাখলেও হয়তো চলবে আর কি। আচ্ছা, এখন যদি বলে যে ডু ইউ নিড এনি ইনভেস্টিগেশন অফ দিস কেসেস, আমার কাছে মনে হয় যে না, এটা আমাদের কোন দরকার নেই। এখন যদি বলে যে হোয়াট মেথড অফ রিপেয়ার ইউ উইল চুজ অ্যান্ড হোয়াই, মানে এই পেশেন্টটার ক্ষেত্রে যে কোনো একজন একটু বলো, তারপরে আমরা ওখানে আগাচ্ছি। এ কথাবার্তা বলো না, মানে একটু কথাবার্তা বললে হয় কি, পার্টিসিপেশন ছাড়া তো অ্যাকচুয়ালি। আর আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি, মাত্র ঈদ গেল তো। মানে এই পেশেন্টটার ক্ষেত্রে যে পেশেন্টটা আমরা দেখেছি কিন্তু যে এটা একটা ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া এলডারলি পেশেন্ট এবং ইট ইজ রিডিউসেবল এবং এটা ইনগুইনাল রিজিওনে কনফাইন্ড আছে আর কি। ডিফেক্ট সাইজ হচ্ছে ধরে নিলাম যে এই এই 3 সেন্টিমিটার আর কি, বা তার থেকে একটু কম। বাসাটা হবে কি, বাসাটা বইয়ের মতো বললে মাস্টাররা তো জানে ওটা আর কি, মাস্টাররা তখন ওটা খুশি হয়। আমি কি কানেক্টেড, মানে তোমরা কি কানেক্টেড? আমি কানেক্টেড? জি স্যার। স্যার এখানে তো লিনচেনস্টাইন টেনশন ফ্রি মেশ রিপেয়ার করবো স্যার।
যদি বলে কেন, ওয়াই, স্যার বুঝতে পারিনি কোশ্চেনটা স্যার যে কোনটা হয় স্যার। মানে ও বলতেছে যে স্যার আমি লিখটেন স্টেইন ওপেন মেশ প্রিপেয়ার করবে আর কি। এক্সামিনার জানতে চাচ্ছে যে ওয়াই। স্যার যেহেতু স্যার এল্ডারলি পেশেন্ট এবং হার্নিয়ার সাইজটা ছোট স্যার, 3 সেন্টিমিটার ছোট, সেই জন্য স্যার আমরা ওপেন করবো স্যার। আর ওপেন এর মধ্যে ওপেন যদি করি সেক্ষেত্রে মেশ রিপেয়ারটা বর্তমানে বেস্ট, রিকারেন্সের চান্স কম থাকবে। হুম ঠিক আছে, আমি এখানে আসতেছি। আমাদের ফাইন্ডিংটা ছিল, যদি আমরা যদি আরেকটু যদি ওখানে যদি চলে যাই, মানে ওইখানেই হচ্ছে প্রবলেমটা। মানে আমাদেরকে একটু মনে রাখতে হবে এটা। তাহলে আমাদের এখানে সাইজটা ছিল 3 সেন্টিমিটার। আমাদের গাইডলাইন, হার্নিয়া সার্চ লাইন গাইডলাইনটা বলছে যে ডিফেক্ট সাইজের প্রয়োজনটা কি। প্রয়োজনটা হচ্ছে এই জন্যে যে আমরা ডিফেক্ট সাইজ যদি 3 সেন্টিমিটার উপরে হয়, মানে L3 অথবা এম হয়, তাহলে চয়েস হচ্ছে ল্যাব। আর যদি 1.5 বা তার নিচেই হয়, অন্য ফ্যাক্টর তো আছেই আর কি, সেইগুলোকে কনসিডারেশন করে তাহলে আমাদের এখানে উই ক্যান গো ফর ওপেন। আর যদি 3 থেকে 1.5 থেকে 3 হয়, মানে হলো যদি L2 অথবা যদি M3 হয়, তাহলে আমাদের এখানে যে কোনো একটা চয়েস করতে হবে এই ফ্যাক্টরগুলোর উপরে নির্ভর করে, যে আমাদের কাছে 3 সেন্টিমিটার। সো আওয়ার কেসেস TAF or TEF, laparoscopic hernia repair will be chosen following the tailored approach, taking into account the surgeon's skill, equipment available and patient desire. আমি বললেই কিন্তু ও করবে না। মানে হলো যে আমরা ইনগুইনাল হার্নিয়া পার্টিকুলার এইগুলোর চিকিৎসার নাম হইতেছে টেইলর্ড অ্যাপ্রোচ, এবং সেই ক্ষেত্রে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়ান ইজ দ্য স্কিল অ্যাভাইলেবল আছে কিনা, ইকুইপমেন্ট আছে কিনা, এবং পেশেন্ট কি চাচ্ছে। যদি করতে হয়, তাহলে আমাদের ডিফেক্ট সাইজ হচ্ছে এখানে 3 সেন্টিমিটার, মানে মানে একদম বর্ডারে আর কি। সাফিসিয়েন্ট ওভারল্যাপ ওপেনে করা টাফ হবে আর কি। এখন এইগুলো হচ্ছে ওদের কথাবার্তা আর কি। কি 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 বলতে হবে স্যাররা বলবেন আর কি। এবং আমাদের কাছে যদি স্কিল সার্জন আছে আমরা বলবো। পেশেন্ট যদি বলে যে না স্যার আমি ল্যাব করব না, তাহলে কিন্তু ওটা করা যাবে না আর কি। সো কনসিডারিং দি স্কিল, ইকুইপমেন্ট অ্যান্ড ডিজায়ার, মানে এই পেশেন্টের ক্ষেত্রে চয়েস হইতেছে যদি সবকিছু অ্যাভাইলেবল থাকে তাহলে হচ্ছে ট্যাপ বা টেপ। এখন ট্যাপ না টেপ নাকি ই টেপ, অত ডিপে যাওয়ার দরকার নেই আর কি। ওই প্রফেসর ইব্রাহিম একটা স্লাইড পাঠাইছে, দেখি আমি একটুখানি ওখানে যাই, যে ও কোনটা পাঠালো আর কি দেখে নিই। তাহলে তাহলে আমরা এখানে আসতেছি, দাঁড়াও কোনটা পাঠাইছে সেটা আমি একটুখানি আইসিয়ে নিই। হ্যাঁ আসতেছে, এখন একটু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যা বলছিলাম একটু কথা বলতে থাকি আর কি। ঘটনাটা হলো
যে আমাদেরকে যখন হার্নিয়া সার্জারি যখন চুজ করতে হবে তখন উই মাস্ট keep it in our mind the skill available আছে কিনা, ডিভাইস এবং ডিজায়ার মানে এসডিডি মানে পেশেন্ট কি চাচ্ছে, এই তিনটেকে সম্মান জানিয়ে, তা না হলে আমরা একটা গট করে বলে ফেললি আর কি। আর ওই যে ছেলে বলতেছিল সেটা অন্য ব্যাপার আর কি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া ট্যাপ অথবা টেপ কিন্তু বেসিক সার্জারি, বেসিক ল্যাপারোস্কোপিক সার্জারি নয়, এটা কিন্তু অ্যাডভান্স এবং এটা কিন্তু লার্নিং কার্ভ কিন্তু লম্বা। তা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো আর কি। মানে আমরা ধরে নিলাম যে আমাদের সেটিং এ সবকিছু অ্যাভাইলেবল, সেক্ষেত্রে এই পেশেন্টটার ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে যে ট্যাপ অথবা টেপ। প্রফেসর ইব্রাহিম কি আমার সাথে একমত? স্যার সেক্ষেত্রে কি ইনভেস্টিগেশন আমরা সিটি স্ক্যান কি করায় নিব আগে ডিফেক্ট সাইজ দেখার জন্য? শোনা যাচ্ছে না। স্যার ডিফেক্ট সাইজ দেখার জন্য কি আমরা সিটি স্ক্যান করাবো? ডিফেক্ট সাইজ তুমি তো ওখানে সিটি স্ক্যান করা উচিত যদি তুমি ওইটাকে যদি আগে থেকেই যদি তুমি ডিসাইড করতে চাও, আর তা নাহলে তুমি তো পার অপারেটর তুমি দেখতেই পারবা আর কি। দেখতে পারলে তো তুমি আর তখন তুমি চয়েস করতে পারবা না আর কি। মানে হলো যে আমার কাছে মনে হচ্ছে যে এইখানেই আলোচনা হওয়া উচিত যে আমাদের এই পেশেন্টের বেলায় সিটি স্ক্যান কখন করা উচিত। আমার কাছে মনে হয়েছে যে এই পেশেন্ট যদি স্পেসিফিক্যালি চায় যে স্যার আমি কিন্তু ল্যাপারোস্কোপি করবো আর কি, তাহলে আমাদের তো এই কি ঘটনা কি হচ্ছে এখানে, মানে ডাউনলোড করতে দেরি হচ্ছে কেন এত? 78% মাত্র। প্রফেসর ইব্রাহিম, প্রফেসর আশরাফ স্যার, ওটা আমি পাঠিয়েছিলাম স্যার শুধু একটু বোঝার জন্য, ওটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো ইয়ে না, টেবল না। তবে আমরা যখন হার্নিয়া রিপেয়ার প্ল্যান যখন করি, তো হ্যাঁ হ্যাঁ এরকম টেবলটা আমরা টেবল টিক দিয়ে দেখি যে আসলে হার্নিয়াটা কি টাইপের হার্নিয়া। যেমন আপনি বলছিলেন একটা M3 হার্নিয়া, তাই না? হ্যাঁ 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 M3 হার্নিয়াতে যদি যদি হয়ে থাকে এটা, তাহলে সে কি অ্যাপ্রোচ তার জন্য সবচেয়ে ভালো হবে? অবভিয়াসলি যেটা আপনি বলেছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের TAPB অথবা TEP করতে হবে। কারণ এটা কেন করবো আমরা? এটা করব যে এটা হলো গ্যাপটা যেহেতু বড়, এই যে পোস্টার অ্যাপ্রোচে যে মেশটা আমরা দিচ্ছি, যেহেতু কভারে ওয়াইড স্পেস, মানে ওয়াইড প্রিফারেন্স স্পেস মেশ কভারেজ আমি দিতে পারবো, এবং এইসব ক্ষেত্রে পেন অনেক কম হবে। এবং আমাদের যে বিভিন্ন যে ডিফেক্ট যেগুলো আছে, যে মায়োপিস থেকে শুরু করে এই যে ফিমেল ক্যানাল, তারপর ইভেন দ্য অপটারের ক্যানাল যেগুলো আছে, সবগুলো আমরা কভার করতে পারবো। কাজে ওইটা আমাদের বুঝতে হবে যে M3 মানে হচ্ছে গ্যাপটা ইজ ভেরি লার্জ। ওই ক্ষেত্রে আমার ওপেন ইংলা হার্নিয়া থেকে আমার ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ারটা বেটার বেটার হবে। প্রেজেন্ট দিবে আমার, or better overlapping. এটা আচ্ছা ফলো এই করে, ডাইল, হ্যাঁ তাহলে হ্যাঁ, ও বুঝতে পারবে যে ডাউনলোডে একটু কোথায় দেরি একটা। হচ্ছে মনে হয়, মেমোরি কি বেশি। এটা আচ্ছা পরে ঠিক আছে, দেখেন আপনি, এটা ঠিক জাস্ট আছে, ওদের। ঠিক আছে। তাহলে আমরা ওটাকে পরে দেখাই, আমরা আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা তাহলে স্যার তো আমরা আমরা এখানে চেনে, হ্যাঁ ডিফেক্ট সাইজটা স্যার ক্লিনিক্যালি কিভাবে দেখবো স্যার, মানে দেখতে হবে কিনা ক্লিনিক্যালি ডিফেক্ট ক্লিনিক্যালি সাইজটা হচ্ছে ওয়ান ফিঙ্গার, টু ফিঙ্গার, থ্রি ফিঙ্গার। ওয়ান ফিঙ্গার মানে হচ্ছে লেস দেন 1.5 সেন্টিমিটার, টু ফিঙ্গার্স মানে লেস দেন 3 সেন্টিমিটার, আর থ্রি ফিঙ্গার্স মানে মোর দেন 3 সেন্টিমিটার। কেমন? এভাবে আমরা মেজার ফিঙ্গার করি। কি স্যার, আমরা কি স্যার আমার ফিঙ্গার ফিঙ্গার ইনসাইনুয়েশন ইনসাইনেশন টেস্টের মতো এটা করে? হলো যখন যখন আমাদের ইনডাইরেক্ট ইনগুলো হার্নিয়া যেগুলো হয়, প্রচুর বলে সুন্দর গ্যাপ বোঝা যায়, এবং সেখানে যদি দেখা যায় যে আমার 1 সেন্টিমিটার মানে একটা ফিঙ্গার ঢুকে যাচ্ছে, তার মানে 1 সেন্টিমিটার। এভাবে আমরা মেজার করি। কেমন? হ্যাঁ ওইভাবেই ওখানে বলা আছে, কিন্তু এক্সেপ্ট ইন ওবেস পেশেন্ট আর কি। মানে এই অবশ্যই পয়েন্টটা সম্ভব। মনে রাখতে হবে, যেহেতু ইট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাজ বিন ইনক্লুডেড ইনটু দি হার্নিয়া ক্লাসিফিকেশন। আচ্ছা এখন কি স্লাইড দেখা যাচ্ছে তো? জি স্যার, স্লাইড, দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমরা যদি এইভাবে যদি চলে আসি, ভাষাটা বোধহয় ওইভাবে হওয়া উচিত, মানে ওই ভাষাগুলো হচ্ছে ওই আর কি। আচ্ছা আমরা এখন যদি বলি যে হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল ওপেন মেশ অ্যান্ড মানে এটা তো আমরা কিন্তু যতই বলি না কেন, ইনগুইনাল হার্নিয়া ল্যাপারোস্কোপি কিন্তু ল্যাব অ্যাপেন্ডিক্স অথবা ল্যাব কল নয়, মানে এটা ভালো, যেটা করতে হবে আরকি। কিন্তু এর লার্নিং কার্ভ কিন্তু অনেক, এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ইট নিডস জেনারেল অ্যানেসথেসিয়া। কস্ট কিন্তু বেশ।
তাহলে এইভাবে যদি একটা কোশ্চেন যদি করে হোয়াট আর দ্য অ্যাকসেপ্টেবল ওপেন মেশ, এইবার ওই ছেলে যেটা বলছে সেটার অঙ্গগুলো চলে আসবে। অ্যান্ড মেশ ফ্রি রিপেয়ার ইফ স্কিল ইকুইপমেন্ট অ্যান্ড ডিজায়ার নট ফেভার্স, মানে ওই তিনটে ফ্যাক্টর যদি না করে। এখন হইতেছে যে এইবার যে এটা হলো অ্যাকসেপ্টেবলের মধ্যে হইতেছে লিখটেনস্টাইন ওপেন ফ্ল্যাট মেশ রিপেয়ার। কিন্তু ঘটনাটা হইতেছে এই যে হার্নিয়া সার্চ গাইডলাইন 24-এ ওরা পরিষ্কার বলেছে তুমি যেভাবে মেশ প্লেসমেন্ট করো না কেন, মেশ প্লেসমেন্ট হবে রিট্রোপেরিটোনিয়াল, মানে হলে মাসেলের এবং পেরিটোনিয়ামের মাঝখানে, সেটা ইঙ্গুইনাল হার্নিয়া হোক যে যে হার্নিয়া হোক। এই জন্যে লিখটেনস্টাইন রিপেয়ার কিন্তু ওইটা ভায়োলেট করে আর কি। তার জন্যই আসছে টিপ। আরেকটা মেথড হচ্ছে ইঙ্গুইনাল স্টোপা রিপেয়ার, মানে একটু জেনে রাখা ভালো আর কি। ডেজার্টা হইতেছে মেশ ফ্রি। কারণটা হইতেছে এই যে নাও ইট ইজ ওয়িং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দি মেশ, the recurrence of the hernia, any type, dramatically reduced. But unfortunately, now there is question of quality of life. A quality of life is intimately related to the untoward action of the mesh. সেই জন্য peoples are thinking যে মেশ বাদ দিয়ে রিপেয়ার করা যায় কিনা আর কি। তার মধ্যে একটা হইতেছে ডিজার্টার। এখন যদি আমরা যদি এইভাবে যদি একটুখানি দেখে নিই যে এই আমি গতবারে দেখলাম আর কি যে এই টিপ নিয়ে অনেকগুলো পেপার, ঘটনাটা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু আমি কিন্তু কখনোই কিন্তু করিনি। মানে হলো ওপেনের টেকনিকগুলো একই রকম, তুমি ওখানে ইঙ্গুইনাল ইনসিশন ওখানে দিলে, সাবকুটানেয়াস টিস্যু ওখানে কাটলে, ইউ ওপেন দি এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, ডিল দ্য স্যাক অ্যাজ ইউজুয়ালি। এর পরের স্টেপটা হইতেছে দিস ইজ দ্য ইন্টারনাল অবলিক। এই ইন্টারনাল অবলিককে স্প্লিট করতে হবে, টেকিং কেয়ার নট টু ইনজিওর the vessels, particularly the inferior epigastric vessel. এইটা করার পরে এই এখন যে স্পেসটা পাওয়া যাবে, এই স্পেসের মধ্যে আমি তো সেক্টর রিডিউস করে দিয়েছি, আঙ্গুল দিয়ে ওই স্পেসটাকে বানাতে হবে আর কি। এবং ইউ ক্যান, মানে এখানে কিন্তু আঙ্গুলের পরিবর্তে কিন্তু গস পিস ব্যবহার করা যেতে পারে, বেলুন বা ব্যবহার করতে পারে, কিন্তু খেয়াল করতে হবে যে ওর কিন্তু medially exposed করতে হবে up to the lacunar ligament and Cooper's, laterally হইতেছে genital branch of the genitofemoral nerves, spermatic vessels, psoas muscles, এবং এটা করার পরে মাঝখানে দেখা যাবে iliac artery and vein। এই জায়গায় কিন্তু আঙুল দিয়ে করার সময় যত্ন নিতে হবে যে নট টু ইনজিওর। এটা হওয়ার পরে যখন স্পেসটা তৈরি হয়ে গেল, সেই স্পেসটা হবে অনেকটা টেপের মতো নাকি বা ট্যাপের মতো নাকি ওই জায়গায় তুমি ওখানে যেতে। আমি দেখলাম যে বেশ কয়েকটা পেপার, মানে এখানে কিন্তু কসমেসিস ইজ নট দি ফ্যাক্টর। ওই যে প্রফেসর ইব্রাহিম যেটা বলতেছিলেন যে যে ওপেন মেথডে মেশ ওভারল্যাপিং এনাফ হচ্ছে না আর কি, particularly if the defect is large one, the in such cases the appropriate place is the pre-peritoneal space, either laparoscopically or by TIPP। মানে আমি কি বুঝতে পারলাম এটা? মানে হলো যে বেসিক প্রিন্সিপালস অফ যে মেশ ওভারল্যাপিং, সেটা ওপেনে ডিফেক্টটা বড় হলে সম্ভব হচ্ছে না আর কি, বা ডিফিকাল্ট হচ্ছে আর কি, অ্যান্ড দ্যাট causes the more chance of recurrence। যা আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর এটা হলো যদি বায়োল্যাটারাল যদি ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া হয় তাহলে হচ্ছে ইঙ্গুইনাল স্টোপা রিপেয়ার। এটা হলো ওই মিড লাইন ইনসিশন দিয়ে দুই পাশ দিয়ে সবগুলো পেরিটোনিয়ামকে সরাই দিয়ে ওখানে মেশ ওখানে ইয়ে করতে হবে না। ওই পর্যন্ত থেমে থাকলে ভালো, কিন্তু এই ধরনের বড় ইঙ্গুইনাল হার্নিয়া আমি কিন্তু ছবি টবি খুঁজে খুব কম পাইছি, কিন্তু আমাদের দেশে তো পাওয়াই যাচ্ছে। তবে এই ধরনের একটা যদি বড় হার্নিয়া দেয় আর কি, তখনই কি হবে?
This hernia may be reducible or it may be irreducible. Usually it is complicated হলে তো ভিন্ন ব্যাপার আর কি। তাহলে এইটা যদি থাকে তাহলে এই পেশেন্টের এক্সামিনেশনের সময় কি আলাদা কোনো পদ্ধতি ফলো করতে হবে? ইনভেস্টিগেশনের ব্যাপারে কি আলাদা কোনো পদ্ধতি ফলো করতে হবে? রিপেয়ার লাইক দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যদি একটা জায়ান্ট ইনগুইনাল হার্নিয়া ওই সময় যদি কোনো সেন্টারে ভর্তি হয়ে থাকে বা যদি ভর্তি দাঁড়ায়, তাহলে এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? যদি আমরা একটু যাই, the special attention in taking the history examination এবং ইনভেস্টিগেশন, তাহলে পার্টিকুলার অ্যাটেনশন দিতে হবে যে ওই পেশেন্টের যে ইউ হ্যাভ টু টেক দি হিস্ট্রি পার্টিকুলারলি রিলেটেড টু দ্য লস অফ ডোমেইন। তার মানে ওই যে সমস্ত কোশ্চেনগুলো করেছে ওর সাথে এই কোশ্চেনগুলো ইজ ম্যান্ডেটরি। Does the patient develop respiratory distress when hernia is reduced? মানে ওকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এটা কি মধ্যে যায়? যদি বলে যে স্যার যায় খুব কষ্টে, তখন কি আপনার কোনো শ্বাসকষ্ট হয়? আপনি কি যখন ওখানে ঢুকিয়ে দিতে পারেন, তখন কি ফ্ল্যাট হয়ে শুইতে কোনো প্রবলেম হয় কিনা? ফিচার্স অফ অ্যাবডোমেন, এবং ওকে দেখতে হবে যে ওর রেসপিরেটরি রেটটা কেমন? ওর অ্যাবডোমিনাল ওয়াল টাইটনেস আছে কিনা? ব্যথা করে কিনা? এবং ওকে বলতে হবে যে আপনি এটা ভেতরে নেওয়ার পরে রাখতে পারেন। তার মানে হলো these are the specific points you must ask or you must look for during taking history and examinations of a case of giant inguinal hernia. এবং এই পেশেন্টের বেলায় অবশ্যই এই পেশেন্টের বেলায় you are to look for features of the intestinal obstruction, examinations for the skin excoriation and ulceration, কারণ এটা বড় হার্নিয়া, এবং যদি তা থাকে তাহলে কিন্তু ইনগুইনাল হার্নিয়ার রিপেয়ারের বেলায় আলাদা অ্যাটেনশনের প্রয়োজন হবে। Fluctuation and translaminations must do very careful to exclude whether it is really hernia or hydrocele, এবং অবশ্যই go to সিটি স্ক্যান, এবং নর্মাল সিটি স্ক্যান করলে এখানে পাওয়া যাবে না আর কি। এটা হচ্ছে DICOM, মানে এটা কিন্তু ওই হার্নিয়া সার্চ গাইডলাইনের মানে হচ্ছে ডিজিটাল ইমেজিং অ্যান্ড কমিউনিকেশন ইন মেডিসিন ডাটাবেস অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাসেস লস অফ ডোমাইন। একটা দুটো ফিল্ম নিজের মন মতন করে দিলে ওখানে কিন্তু তোমার ওখানে ডোমাইন লস ক্যালকুলেট করা যাবে না, কারণ আমাদের ওখানে ডোমাইন লস এখানে ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে লাগবে সিটি স্ক্যান অফ দি অ্যাবডোমেন, পেলভিস অ্যান্ড স্ক্রুটাম ইন ডিফারেন্ট সেকশনস, যে জায়গা দিয়ে আমরা ওর ভলিউমটাকে মেজার করতে পারবো। যদি তোমাকে বলে দেয় এই যে দাগ দিলে একজন, এখন এটা কেমনে বলবো আর কি, যে ওই পেশেন্টের এইটাই হইতেছে সিটি স্ক্যান। পড়তে পারবা এটা একটু? এই তাড়াতাড়ি চলো, কারণ আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। যে কোনো একজনের কথা বলো না একটু, যে এটা কি জিনিস। জিনিসটা হইতেছে it is the CT scan of the abdomen, pelvis and scrotum. কি ভিউ এটা? coronal ভিউ। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে যে there is a giant left inguinoscrotal hernia, এই যে এটা extending into the scrotum up to its bottom প্রায় পর্যন্ত। The hernia sac appears to contain multiple bowel loops, a large amount of fluid মনে হচ্ছে আর কি। The scrotal sac is massively enlarged, diagnosis হইতেছে এই। এখন যদি তোমাকে বলে যে can you determine loss of domain, যে এই সিটি স্ক্যান থেকে কি লস অফ ডোমাইন কি ক্যালকুলেট করা যাবে?
এই জানলে বলো, না 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 জানলে বলো যে স্যার জানি না, দিয়ে বসলো ওখানে, থাকলো ওখানে। এখন কিন্তু এই ধরনের পেশেন্ট থাকলে প্রতিটা ওয়ার্ডেই মানে মানে একটু বড় জায়গাতে আর কি সব ইনভেস্টিগেশন কিন্তু করা থাকে। আর যে সমস্ত পরীক্ষার পেশেন্ট দেওয়া হবে তাদেরকে দেওয়াই হবে। পারা যাবে কি যাবে না? যাবে হ্যাঁ, স্যার। যাবে। আচ্ছা, নো, বাট অ্যাসিউম, ধারণা করা যাবে। কেন করা যাবে না? এই জন্যে যে আমাদের এখানে ভলিউম মাপতে গেলে ৩ টে ডাইমেনশন লাগবে আর কি। অ্যাসিউম করা যাবে কেমন করে? হাউ? এটা হলো যে তুমি ফিট দিস সিটি স্ক্যান, ওকে তুমি ওখানেই করে দাও। অথবা যদি তোমার যদি আইফোন থাকে আর কি, আইফোনের ভিতরে মেজারমেন্ট টুল আছে, এই টুল দিলে ও মাইপে দেবে। আমি মাপছি আর কি, ওর লম্বা হইতেছে ভার্টিক্যালি হইতেছে 28 সেন্টিমিটার, চওড়া হইতেছে 27, ডেপথ তুমি পাবা কেমন করে? ডেপথ পাওয়া যাবে না আর কি। আমরা যদি অ্যাসিউম করি, মানে এই পেশেন্টটার বেলায়, মানে অন্য পেশেন্টের বেলায় না কিন্তু আর কি, মানে এই পেশেন্টের বেলায় যদি আমরা মনে করি যে এটা একটা ইলিপস, আমি যদি মনে করে নিলাম ওইটি আর কি, তাহলে ওর ওয়াইড যা থাকবে ডেপথ তাই থাকবে আর কি। তার মানে হচ্ছে 28, 17, 17, মানে অ্যাসিউম করতেছি আর কি। এবং ইলিপসের ভলিউম হইতেছে এই 0.52 ইন্টু লেংথ ইন্টু ডেপথ। তার মানে এর ভলিউম হবে 4207 ml, মানে হলো 4 লিটার 207 ml। আমরা যদি স্ট্যান্ডার্ডে চলে যাই আর কি, যে কোনো মানুষের একটা অ্যাডাল্ট মেলের অ্যাবডোমিনাল ভলিউম হইতেছে 12 লিটার, স্বতঃসিদ্ধভাবে ধরে নেওয়া হয় আর কি, যে অ্যাভারেজ অ্যাডাল্ট মেল। অবশ্যই ওখানে কম বেশি হবে, ও যদি ওবেস থাকে, ও যদি সিওপিটি থাকে, ফিমেল হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার যদি ধরে নিই আর কি, তাহলে তানাকা ইন্ডেক্সটা হবে কি? এলওডি ইকুয়াল টু হার্নিয়া স্যাক ভলিউম, ওই যে 4207 ডিভাইডেড বাই অ্যাবডোমিনাল ক্যাভিটি ভলিউম, তার মানে হচ্ছে 35। মানে এই পেশেন্টের তানাকা ইন্ডেক্স হচ্ছে 35। কেমন করে পাইলাম? হার্নিয়া স্যাক ভলিউম ডিভাইডেড বাই অ্যাবডোমিনাল, একটু উল্টা হয়ে গেছে আর কি, এটা আর কি ভাগ দিলে হবে 35। 35 মানে হলো যে ইট ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ লস অফ ডোমাইন। 30-র উপরে গেলে দেয়ার ইজ ডেফিনিট লস অফ ডোমাইন। মানে হইতেছে এই যে এর ভলিউমটা হইতেছে 30%, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি 30%। এই পর্যন্ত ও অ্যাবডোমিনাল ভিতরে সে অ্যাকোমোডেট করতে পারবে না আর কি। ও 6 ভাগের 1 ভাগ পর্যন্ত পারে, মানে হচ্ছে 16%, 20% পর্যন্ত টলারেট করতে পারবে আর কি। 25-এর উপরে গেলেই সে ঝামেলা করে ফেলবে আর কি। তাহলে আমার পেশেন্টের হচ্ছে 35%, মানে হচ্ছে 1/3 অফ দি অ্যাবডোমিনাল ক্যাভিটি ভলিউম। সো আমাদেরকে এইখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই পেশেন্টের সার্জারি করতে গেলে আমাদের কিছু স্পেশাল প্রিকশন লাগবে। মারগুপ স্যার, আপনার মনে আছে ওই যে ওই আপনি আর আমি একটা করলাম, গার্ড টাট কাটিয়ে ফেলতে হয়েছিল? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন করলো যে হাউ ইউ ক্যান প্রিপেয়ার দিস পেশেন্ট। ওই সময় কিন্তু আমরা এটা জানতাম না আর কি। তাহলে 1 নাম্বার হইতেছে ইট ইজ নাও ডেজ ইট ইজ ইন্ডিকেটেড পিপিপি, প্রোগ্রেসিভ প্রি অপারেটিভ নিউমোপেরিটোনিয়াম। এটা কি জিনিস? এ পেরিটোনিয়াল ক্যাথেটার ইজ ইনসার্টেড ইন দ্য লেফট আপার কোয়াড্রেন্ট এবং 5.5 to 1.5 লিটার এয়ার ইজ ইনসাপ্লেটেড ডেইলি, মানে প্রথম দিন দিলে 400 ml, তারপর দিন 500 ml ব্যাপার স্যাপার, এবং 7 থেকে 15 দিন পর্যন্ত যদি এভাবে দেওয়া হয়, তাহলে দ্যাট ক্যান ইনক্রিজ ইট। বোটুলিনাম টক্সিন ইনজেকশন টু দি ল্যাটারাল অ্যাবডোমিনাল মাসল 4 সপ্তাহ আগে দিয়ে 4 সপ্তাহ পরে সার্জারি করতে হবে। অথবা ওই পেশেন্টটারে কিন্তু স্যার আমরা কিন্তু ওখানে অমেন্টেক্টমি করা হয়েছিল এবং
গাট এক্সিশন করেছে। এরপরেও যদি দেখা যায় যে এই পেশেন্টের সার্জারি করার সময় বোঝা যাবে তো ওখানে যে ওর ওখানে অক্সিজেন স্যাচুরেশন ওখানে ইয়ে হচ্ছে নাকি, ইউ মেন্টালি কিপ রেডি ফর কম্পোনেন্ট সেপারেশন টেকনিক। এবং এর বেলায় কিন্তু অ্যাবডোমেনের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। ল্যাটারাল রেকটাস বর্ডার দিয়ে ভার্টিক্যালি ইনসিশন এক পাশেও দিতে পারো, দুই পাশেও করতে পারো, করে রেকটাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল বর্ডার দিয়ে এক্সটার্নাল অবলিকের জাংশনকে লম্বা করে ফাঁকি দিয়ে ওই জায়গাটাতে পরবর্তী পর্যায়ে মেশ দিয়ে তুমি এখানে এবং কেয়ারফুল মনিটরিং ইজ ইম্পর্টেন্ট। সো এই ধরনের যদি বড় একটা যদি হার্নিয়া যদি থাকে বা এখানে বাই ইয়ে করলো যে এটা যদি অনেক বড় হার্নিয়া হয়, তাহলে হাউ ইউ ক্যান প্রিপেয়ার। নাম্বার ওয়ান ইজ প্রোগ্রেসিভ প্রি অপারেটিভ pneumoperitoneum botulinum toxin. It may require omentectomy or gut excision. You may have to adapt the CST, and you must keep mentally prepared to monitor this patient in ICU. মানে এই ব্যাপারে একটু কথাবার্তা বলা দরকার। আগে ছাত্ররা বলো, তারপর প্রফেসর ইব্রাহিম আছে, ইমতিয়াজ আছে, স্যার আছে। স্যার এখানে রেসপিরেটরি রিহ্যাবিলিটেশনটা অ্যাড করলে মনে হয় ভালো হতো। কোনটা? স্যার পেশেন্টের রেসপিরেটরি রিহ্যাবিলিটেশনের দরকার আছে কিনা? হ্যাঁ, যদি তার ওইখানে যদি কমপ্লেইন থাকে তাহলে তো মানে যদি ওই পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম থেকে থাকে আর কি, তাহলে এটা দরকার থাকবে আর কি। তা নাহলে তো তোমার তো এটা আগে যদি না থাকে তাহলে তো তোমার এখানে করে তুমি লাভ কি হবে আর কি। মানে এটা তো হবে যখনই তুমি অ্যাবডোমেনের ভিতরে ঢুকিয়ে দিবা আর কি। ঢুকিয়ে দেওয়ার পরে ওখানে ডায়াফ্রাম তা হাই মানে সাম সোর্স অফ কম্পার্টমেন্ট সিনড্রোম হবে আর কি। তাহলে আগে থেকে করে কি খুব একটা বেনিফিট পাওয়া যাবে? করা যাইতে পারে আর কি, মানে আমার আপত্তি নেই। মার্কুম স্যার ও বলছে যে এর সাথে তাকে আগে ওই যে আমরা যেটা ফ্লোমেট্রি দিয়ে করি আর কি, মানে ওটা অ্যাড করতে হবে কিনা। অ্যাড করা যাবে, কারণ হচ্ছে যে অনেকে বুঝতেই পারে না যে তার শ্বাসকষ্ট আছে, কিছুটা হইলো সেটা বাড়বে তখন ফ্লোমেট্রি করার পরে, তাহলে তখন একটু ক্লিয়ার হবে জিনিসটা যে না তারপর নাই, তেমন কিছু নাই। যুক্তি তো অবশ্যই আছে এখানে, সেটাই বলতে পারি। আচ্ছা, এই যে দাগ টাগ দিচ্ছে কেউ হয়তো কোনো বাচ্চার কাছে দিয়ে হয়তো চলে গেছে কিনা আমি জানি না। এই দাগ দিলে তো মহা মুশকিল। মানে আমি কি এটি এখান থেকে কি বের হয়ে আসবো তারপরে আবার দেব নাকি? তাই করা লাগবে। ও মনে হয় বাচ্চার কাছে দিয়ে হয়তো চলে গেছে, ও তখন ওইটা দিয়ে। হ্যাঁ, এখন বোধহয় চলে গেছে দাগগুলা। প্রফেসর ইব্রাহিম, দেখা যাচ্ছে এখন? তাহলে স্যার আমরা আগাই স্যার। জি, ধরার জন্য হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, এক্ষণে যদি স্যার স্টোপা প্রসিডিওরটা কি স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া দুই ক্ষেত্রেই করা যাবে স্যার? ও আচ্ছা, স্টোপা, ও আবার ওই সেই স্টোপাতে রয়ে গেছে আর কি। না, স্টোপাটা হলো যে আসছি আমি আর কি। আচ্ছা, আমি একটু কাজ করি, আমি ওই পার্টিসিপেন্টদেরকে মিউট করে দিচ্ছি, তারপরে তোমরা যে কথা বলবো আর কি সেটা। মানে অ্যাকচুয়ালি স্টোপা তো আমরা এরকম করি না। এখন তুমি যদি চাচ্ছ তাহলে আমরা এখানে যাই। আসছি। কোথায় গেল? এই দাগ দিও না, দাগ দিও না।
না, এটা হইতেছে যে ২ পাশে যখন বড় হার্নিয়া থাকবে, সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেশন ইজ ল্যাপ। ল্যাপের কিন্তু একটা ভালো ইন্ডিকেশন হইতেছে যে বায়োলেটারাল ইনগুইনাল হার্নিয়া। এবং যদি ওইখানে ফ্যাসিলিটি যদি এভেইলেবল না থাকে আরকি। এখন তুমি যদি মনে করো যে না, আমি ওপেন করে ২ পাশে একসাথে মেশ দেবো আরকি। মানে ইনগুইনাল স্টোপা হইতেছে কিছু ওপেন বায়োলেটারাল মেশ দেওয়া আরকি। ক্লিয়ার? আ আ আচ্ছা, এখন আমরা যদি এই সিচুয়েশন থেকে বের হয়ে এসে আমি কোনো অবস্থাতেই ছবি আমি পাইলাম না। কিন্তু রিকারেন্ট ইনগুইনাল হার্নিয়া কিন্তু প্রচুর। মানে এই মুহূর্তে আমি কোনো ভিডিও করতে পারিনি। কারণ এই সময় তো সব পেশেন্টরা তো চলে গেছে আরকি। তো আমরা যদি এই ছবিটা কিন্তু ভুয়া। মানে হলো যে এটা করার ব্যাপারে। তাহলে হচ্ছে যে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন নিড টু আস্ক। মানে আমাদেরকে কিন্তু রিকারেন্ট ইনগুইনাল হার্নিয়ার পেশেন্ট থাকলে যদি দিয়ে দেয়, তাহলে এই জিনিসগুলো ইজ ইম্পোর্টেন্ট। আর একটা হইতেছে নাম্বার অফ প্রিভিয়াস রিপেয়ার, মানে আগে রিপেয়ার করা হইছে কিনা। টাইপস অফ দি রিপেয়ার, মানে এটা কি ওপেন, মেশ অর ল্যাব? টাইম সিন্স অপারেশন, যে কত আগে মানে অপারেশন করা হয়েছে। ফিচার্স অফ অবস্ট্রাকশনস অর পেইন, এবং কে করেছে, হু, এবং কোথায় করছে, মাইন্ডেড স্টিল দেয়ার ইজ এ কনসিডারেবল নাম্বার অফ দি হার্নিয়া রিপেয়ার ইজ পারফর্ম ইন দ্য দোকান। মেডিসিনের দোকানের পিছনে কিন্তু অনেকেই কিন্তু এটা করে ফেলে দেয়। এবং রিস্ক ফ্যাক্টর, পার্টিকুলারলি স্মোকিং অ্যান্ড আদার কোমরবিডিটিস, এগুলো অন্য হার্নিয়ার বেলাও তা ঠিক আর কি। বাট ইফ ইট ইস এ কেস অফ রিকারেন্ট ইনগুইনাল হার্নিয়া, পার্টিকুলারলি যে আগে রিপেয়ার করা হয়েছে কখন, এবং আবার হওয়ার পরে রিপেয়ার করা হয়েছে কিনা, কি ভাবে করা হয়েছে, কতদিন আগে করা হয়েছে, ইত্যাদি ব্যাপার স্যাপার। এরপরে হইতেছে যে আমরা যখন ওকে যখন পরীক্ষা করব, তখন পার্টিকুলারলি সাইট, যে স্পেসিফিক্যালি এখানে রিকারেন্সটা কোথায় হচ্ছে আরকি। সম্পূর্ণ হচ্ছে কিনা, এবং টেস্টিসের কন্ডিশন, বিকজ এখানে রিকারেন্ট ইনগুইনাল হার্নিয়াতে যেহেতু আগে অপারেশন করা হয়েছে, এখানে কিন্তু টেস্টিসের প্রবলেম হতে পারে। এবং এক্সামিনেশন অফ দি স্কার এর লেংথ, কারণটা হচ্ছে যে আমাকে তো যদি ওপেন চাই, তাহলে তো আবার আমাদেরকে পজিশন, যে আমি কি ওইখান দিয়ে যাবো না আরকি। এভিডেন্স অফ ইনফেকশন, সাইনাস, মেশ এক্সট্রুশন। মেশ এক্সট্রুশন এই জন্যে যে এখনো তো অলমোস্ট ওই দোকানের পিছনে কিন্তু মেশ কিন্তু দিয়ে দেয়। Important one is that deep ring occlusion test is frequently unreliable. ফলে এটা করিয়ে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া বোঝা যাবে না, বিকজ the anatomy is already distorted। এবং এই জিনিসটা কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে যে স্যার, ডিপ রিং অক্লুশন পারফর্মড, বাট ইট ইজ মানে আনরিলায়েবল। এবং অ্যাসেসমেন্ট যদি খুব বড় হয়, তাহলে ইউ মাস্ট অ্যাসেস বাই টেকিং স্পেসিফিক হিস্ট্রি অলরেডি মেনশন, যে ওই পেশেন্টের ডোমাইন লস আছে কিনা। এবং এই পেশেন্টের বেলায় কিন্তু সিটি স্ক্যান শুড বি ডান। এবং আমরা জানি কেন আর কি, যে ওখানে কোন টাইপের এটা, ল্যাটারাল, মেডিয়াল, কম্বাইন্ড, কম্পোজিট ইত্যাদি ব্যাপার স্যাপার আর কি। এবং এই পেশেন্টের বেলায় আমাদেরকে মনে রাখতে হবে যে ইনগুইনাল হার্নিয়ার রিকারেন্সের ক্লাসিফিকেশন এইটা হচ্ছে R1, R2, R3। আমি ওই গতবার ওই অনেকটা মেজুনি করছিল আরকি। কোয়েশ্চেন করছিল। আমি কনফিউজ করে ফেলতেছি। সো R1 মানে হলো ফার্স্ট রিকারেন্স। মানে হলো যে একবার সার্জারি হয়েছে এবং ওর পরবর্তী পর্যায়ে আমি ওইটাকে পাইলাম হার্নিয়া। সো ইট ইজ R1। দ্বিতীয়বার হলে হচ্ছে R2, থার্ড এবং সাবসিকুয়েন্ট টাইম যতবারই হোক না কেন, ইট ইজ R3।
এবং এবং এইখানে কতগুলো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এইখানে আমাদের কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট যে এটা ডিটেক্ট করা যাবে কিনা আর কি। আনসার হয়েছে যে স্যার ইট ইজ নট রিলায়েবলি ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন ইজ অফেন ডিফিকাল্ট এবং এটি যদি করতে হয় তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি সিটি স্ক্যানের প্রয়োজন। কিন্তু এই R1, R2, R3 কিন্তু ইটস নট অ্যাপ্লিকেবল ফর দি রিকারেন্ট ইনস্টিটিউশনাল হার্নিয়া। ওই মেয়ে কিন্তু ওই দিন সঠিকভাবেই কিন্তু জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি ভালোভাবে উত্তর দিতে পারিনি। মানে এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে আসছি আর কি। মিনস এই R1, R2, R3 ইজ নট অ্যাপ্লিকেবল ফর দি রিকারেন্ট ইনস্টিটিউশনাল হার্নিয়া। অ্যাম আই ক্লিয়ার? জি স্যার। মানে তুমি কি সেই মেয়ে নো যে স্যার, জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, নো আরে স্যার। আমি তো চেহারাই দেখতেছি যে আমি তো তোরে জানবই না, তুই সেই কিনা। হার্নিয়ার ক্লাসিফিকেশন এইরকম এবং এইটা একেবারেই লেটেস্ট কিন্তু। মানে এটা হলো অ্যাজ পার গাইডলাইন অফ দ্য ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি অ্যান্ড ইন্টারন্যাশনাল এন্ডো হার্নিয়া সোসাইটি। মানে এরপরে আর নাই। মানে এটা হচ্ছে R1, R2 and R3। মানে হলো ফার্স্ট টাইম রিকারেন্স হলে হচ্ছে R1, সেকেন্ড টাইম হলে হচ্ছে R2। এটা কিন্তু মাস্টাররা যারা পরীক্ষা নেবে তারা জানে কিন্তু, না পারলে যে ফেল করাই দেবে তা না আর কি, কিন্তু জানলে বুঝবে যে এ 25 সালের কথাবার্তা বলতেছে আর কি। বাট দিস ক্লাসিফিকেশন ইজ নট অ্যাপ্লিকেবল ইন ইনস্টিটিউশনাল হার্নিয়া। আমি একটু পরে আসছি আর কি। আমি বুঝতে পারছি অন্তত 10 জনে হ্যাঁ বল না। জি স্যার। হ্যাঁ, জি জি স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি জি গুড। স্যার। এইবার এইটা পড়তেই হবে। এইটা হলো যে কারেন্ট রিপেয়ার গাইডলাইন ফ্রম EHS and IEH। আসলে ঘটনাটা হয়েছে কি, এখনই সব বাগ হয়ে গেছে। হার্নিয়া সোসাইটির মধ্যেই দিয়ে কেউ নিছে ইঙ্গুইনাল হার্নিয়া, কেউ নিছে অমুক হার্নিয়া। ওদের তো চাকরি বাকরি, ওদের তো আর প্র্যাকটিস লাগে না। প্রচুর বেতন পায়, বসে এই গাইডলাইন বানায়। আমাদের মতন যদি ওখানে চাকরি করতে হতো, ইমার্জেন্সি ডিউটি করতে হতো, যদি শেয়ার বিজনেস করতে হতো, যদি পলিটিক্স করতে হতো, তাহলে আর এত সময় দিতে পারতো না আর কি। এখন যদি এখানে যদি প্রিন্সিপালটা ওই গাইডলাইনে, এটা হলো অপারেট থ্রু এ ভার্জিন টিস্যু প্লেন। দেখবি একটু পরে কেন ওরা বললো আর কি। তাহলে হলো যদি প্রিভিয়াস হার্নিয়া যদি ওপেন করা হয়ে থাকে আর কি, তাহলে নাও ইট ইজ সাজেস্টেড টু গো ফর ল্যাব, আইদার ট্যাপ অর টেপ। অ্যাডভান্টেজটা হলো ওই যে অ্যাভয়েড স্কার্ড এন্টেরিয়র প্লেন। মানে আমি এন্টেরিয়র দিয়ে আগে তো কাটতে করেছি, ফলে এইখান দিয়ে যদি আবার করতে যাই তাহলে আই হ্যাভ টু ফেস দি ডিস্টর্টেড অ্যানাটমি। আমি ভালো করে বুঝতে পারছি তো? আবার যদি আগেরটা যদি ল্যাপ করা হয়ে থাকে তাহলে যে আবার ল্যাপ করা যাবে না তা না আর কি। বাট I have already, or the surgeon has already distorted the internal structures, and nowadays it is preferred to go for open anterior mesh repair, and the preferred technique is Lichtenstein because the posterior plane is already scarred. এখন সার্জন যদি খুব মাঝামাঝি শক্ত হয় আর কি, কিন্তু গাইডলাইন এটা বলে না আর কি, তাহলে তুমি আগেও যদি ল্যাপ করে থাকো তাহলে আবারও তুমি ল্যাপে তুমি যাইতে পারো, কোনো সমস্যা নাই আর কি। ওই যে ওই সেই স্কিল মনে আছে তো? SDD, স্কিল, ডিভাইস অ্যান্ড ডিজায়ার। পেশেন্ট বলতেছে স্যার আপনি আগে ল্যাপারোস্কোপি করেছেন, আমি এখন কাটি করবো না আর কি। এবং ওই তিনটে যদি মিলে যায়, যে স্কিল ইজ দেয়ার, ডিভাইস ইজ দেয়ার, ডিজায়ার ইজ দেয়ার, SDD ফর্মুলা বলে এটাকে, স্কিল, ডিভাইস, ডিজায়ার, তাহলে ইউ ক্যান স্টিল গো ফর ল্যাপার্নিয়া। আর যদি এটা সিটি স্ক্যান ইজ মাস্ট শেয়ার, যদি দেখা যায় যে পার্টিকুলারলি যে কমপ্লেক্স হার্নিয়া, মানে এক পাশে ম্যাটেরিয়াল এক পাশে, এবং পার্টিকুলারলি যদি দুইবারের বেশি হয়ে থাকে, তাহলে ইটস বেটার টু রেফার দিস কেস টু স্পেশালিস্ট হার্নিয়া
সেন্টার। এখানে সুবিধাটা হচ্ছে ওই সেন্টারে তো ওই সার্জন খালি হাড় নিয়ে অপারেশন করে আর কি। ফলে ওর এক্সপিরিয়েন্সের সাথে আমার এখানে মিলবে না। আবার যদি এটা যদি অবস্ট্রাকশন নিয়ে আসে, if the recurrent inguinal hernia is obstructed, guideline is that if the previously it was performed by the open method, recurrence is there, plus obstruction, তাহলে now suggested for open exploration plus release of obstruction. Mind it, repair কিন্তু পরে repair with or without mesh, মানে তুমি এখানে মেশ লাগাবা কিনা, that will depends upon the level of contaminations. তার মানে হলো অবস্ট্রাকশন যদি নিয়ে আসে তাহলে ওখানে যে মেশ লাগাতেই হবে তা না, বিকজ the aim of the surgery is to release the obstruction. আমি বুঝতে পারলাম তো, তখন যদি আমি মেশ লাগাবো কি না আর কি ডিপেন্ড করবে কন্টামিনেশনের উপরে, কিন্তু এমনি মেশ ছাড়া তোমাকে অবশ্যই রিপেয়ার করে চলে আসতে হবে অ্যাজ ফর এক্সাম্পল বেসিনি আর কি। প্রিভিয়াসলি যদি ট্যাপ এবং টেপ করা হয়ে থাকে আর কি, এবং এটাতে যদি রিকারেন্স যদি মানে সহজ কথা হলো যে অবস্ট্রাকশন বা বা যদি কমপ্লিকেশন যদি থাকে, খুব স্ট্রং স্কিলফুল সার্জন, খুব সফিস্টিকেটেড সেন্টার এবং পেশেন্টের ডিজায়ার যদি খুব স্ট্রং না হয়, তাহলে ইট ইজ বেটার টু গো ফর ওপেন রিপেয়ার। আমি কি এইটুকুনি বুঝতে পারলাম? এই জিনিস কিন্তু সচরাচর বইতে চলে আসবে। তুমি নেক্সট এডিশনে এইগুলো সবগুলো যোগ হবে আর কি। দেখো তুমি, এগুলো তো আমি বানাই দিইনি আর কি, এগুলো ওখান থেকে কাট পেস্ট করা ঠিক নাকি সাজানো আর কি। ক্লিয়ার? ঠিক আছে, আমরা তাহলে একটু আগাই। নাও হ্যাভ লুক। ভালো করে দেখো তো এটা কি ঘটনাটা হইতেছে। এই যে এই পেশেন্টের হইতেছে সোয়েলিং appears on standing and coughing in the left inguinal region of a female, and it is above the inguinal ligament and lateral to the pubic tubercle, recess the labia majora, মানে ওটা অহিলা। এবং আমাদের এখানে এখানে ফাইন্ডিংস গুলো হচ্ছে এই যে ইটস সফট, ইটস নন টেন্ডার, reduces spontaneously on lying, deepening occlusion test is positive, auscultation normal, bowel sounds নাই, হার্নিয়া ইত্যাদি ব্যাপার স্যাপার। এবং এর ডায়াগনোসিস হইতেছে লেফট সাইডেড রিডিউসেবল ইনগুইনাল হার্নিয়া। প্রশ্ন হচ্ছে যদি তোমাকে বলে যে ওয়াই ইট ইজ নট ফেমোরাল হার্নিয়া, আমরা জেনে গেছি এটা কারণটা হইতেছে যে ইট ইজ অ্যাবভ দি ইনগুইনাল লিগামেন্ট। ফেমোরাল বলে এটা নিচে থাকবে, ইট ইজ মিডিয়াল টু দ্য ইনগুইনাল region, and it is occupying the inguinal canal area, এবং deepening occlusion test is positive। কারণ এই ধরনের একটা পেশেন্ট যদি পাওয়া যায়, মানে যদি ওই সময় থাকে, তো তো অবশ্যই দিয়ে দেবে। সমস্যাটা হবে যে স্টুডেন্ট যখন এটা দেখবে, যদি ওকে না বলে দেওয়া থাকে, তাহলে অবচেতন মনেই সে ডায়াগনোস করে ফেলবে ফেমোরাল হার্নিয়া। মার্গুস স্যার, আমি কি ঠিক বললাম? লজিক্যাল, মানে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবেই সে ডায়াগনোসিস করে বসবে যে এইটা। সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে আর কি। ভিডিওটা নিয়ে এসেছে মানে করা হয়েছে। স্যার ইব্রাহিম কি কানেক্টেড আছো? জি, মানে কথা এটা হচ্ছে দেওয়ার যে মেল অর ফিমেল ইন হ্যাঁ, বোথ কেসেস ইনগুলার হার্নিয়া ইজ কমন। এটা যেন ওরা মাথায় রাখে। রাইট আমি রাইট দেখেই যেন ফিমেল হার্নিয়া পড়ে না বসে, কারণ মেয়েদের বেলায় কিন্তু ইনগুলার হার্নিয়া কমন, এটা আমি যেন ওদের সবাই মাথায় রাখে। The incidence of female hernia is more in female. That doesn't mean যে সব female সময় hernia is common in female. ওটা মেয়েদের বেলায় ইনগুলার হার্নিয়া ইজ কমন as hernia। এটা যেন মাথায় থাকে আর কি। ঠিক। এবং
এই পেশেন্টটার ক্ষেত্রে সিটি স্ক্যানের কোনো প্রয়োজন নাই বলে আমার কাছে মনে হয়। এখনে যদি বলে যে এই পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজ করতে হবে, তাহলে অবশ্যই যদি ওই এসডিডি পাওয়া যায়, মানে স্কিল, ডিভাইস এবং ডিজায়ার, তাহলে অবশ্যই ল্যাপারোস্কোপিক রিপেয়ার। কারণটা হইতেছে এই, ইট মানে আমরা সত্যি তখন দেখতে পারবো যে ওই পেশেন্টের সাথে অন্য কোনো কিছু আছে কিনা, এবং এটাই হচ্ছে হার্নিয়াসাস গাইডলাইনের সাজেশন যে আমাদেরকে, এবং এটা আমি এখানে দিয়ে দিছি। মানে ওরা এখন করেছে কি, ওই হার্নিয়াসাস গাইডলাইনে ইব্রাহিম হয়তো পড়েছে, মানে এটা প্রতিটা মানে হার্নিয়া টাইপ অনুযায়ী ছোট বড় বিরাট বিরাট বিরাট, এবং এইটা হচ্ছে নট টেপ বাট ইট ইস ট্যাপ করলে আমরা ওখানে এই পেশেন্টের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সাজেশন। আর যদি তা না পারা যায় তাহলে হচ্ছে ওপেন। আচ্ছা, এইবার আমরা এটি একটু দেখি। ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আমরা ওকে দেখলাম যে এই ফাইন্ডিংস গুলো আমরা পাইলাম। There is a swelling in the supraumbilical region, extend from the upper margin of the umbilicus to 3 centimeter above, oval in shape with visible and palpable cup impulse. It is not tender, doughy feeling and reducible. Its defect size is 4 centimeter into 2 centimeter into its longitudinal and transverse axis. No schema is there. Spatial test, পেশেন্টকে যখন টেস্ট ফর ডাইভেরিকেশন করা হলো, তার মানে হলো যে পেশেন্ট ইজ asked to raise his head or ear, এবং দেখা গেল যে there is a gap in the divarication of the recti and it extends 4 centimeter from the upper border of the hernia gap. মানে হার্নিয়ার একটা গ্যাপ আছে এবং সেই গ্যাপের উপর দিয়ে all other hernia orifice detected intact. She is not obese and non-smoker and no history of cup constipations or dysuria. এখন যদি তোমাকে বলে যে এই হার্নিয়ার ডায়াগনোসিস কি, তাহলে আমাদের কনভেনশনাল ক্লাসিফিকেশন অনুযায়ী ইট ইজ এ প্রাইমারি umbilical hernia with moderate divarication of the recti, but as per EHS, মানে হচ্ছে ইউরোপিয়ান হার্নিয়া ক্লাসিফিকেশন, ইট ইজ PM3S। পি কেন? পি হইতেছে ইট ইজ প্রাইমারি। প্রাইমারি কেন? যেহেতু ওখানে রিকারেন্স নাই। আসছে আমরা কি এম মানে হচ্ছে M3 মানে হলো এই জায়গায় এটা আছে। এস মানে হচ্ছে স্মল। এই স্মল এখন আর নাই। এক সময় এটাকে স্মল, মিডিয়াম এবং লার্জ বলা হতো, কিন্তু এই 24 সালের পর থেকে এটা হচ্ছে নাও ইট ইজ 1 2 3। সো ইন সাচ কেসেস ইট উইল বি PM31। পি মানে হচ্ছে প্রাইমারি, M3 মানে হইতেছে ওর লোকেশন, এবং এস মানে হইতেছে ওটা স্মল, অর 1 মানে হচ্ছে গ্যাপটা হইতেছে 2 সেন্টিমিটার কম, উইথ M3W2। M3 মানে হইতেছে ওই যে এটা মিড লাইন ডাইভেরিকেশন অফ দ্য রেক্টাম, এইখানে এই যে আম্বলিকাসের ওখানে, এবং W2 মানে হলো এই যে এটা গ্যাপটা হইতেছে আমার এখানে 4 সেন্টিমিটার। সো এইটা মনে রাখার দরকার হবে আলটিমেটলি আর কি। সো ইট ইজ এ umbilical hernia with divarication of the recti। EHS অনুযায়ী এটা হচ্ছে PM3S with M3W2। আমি কি বুঝতে পারলাম এটা ছাত্রছাত্রীরা? আচ্ছা, এইবার আমি একটুখানি আগাই যাই, এটা দেখি।
আসলে ইউরোপীয় হার্নিয়া ক্লাসিফিকেশন কেন আসছে এটা বুঝতে আমাকে এখন না, মানে বেশ আগে, মানে অনেক পড়তে হয়েছে। কারণটা হলো এই যে তুমি খেয়াল করে দেখো, কোনো এক সময় আমরা এই আম্বলিকাসের উপরে থেকে এই পর্যন্ত যত হার্নিয়া গুলো ছিল সবগুলোকে কিন্তু আমরা বলতাম কিন্তু এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, তাই না? বলতাম কিনা? আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন তাই ছিল। তো অসুবিধাটা কোথায় হয়েছে? অসুবিধাটা হয়েছে এই জায়গার হার্নিয়ার রিপেয়ারে প্রবলেম। যেমন এই হার্নিয়াটা হইতেছে ইট ইজ ট্রুলি প্রিভিয়াস আপার এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, কিন্তু এইটা এখন ডায়াগনোসিস হচ্ছে প্রাইমারি সাব জিফয়েড হার্নিয়া অর PM1S অর PM11। তাহলে পি কেন প্রাইমারি, এম কেন ওই জায়গায়, ওই যে মানে হচ্ছে জিপস্টার নাম থেকে 3 সেন্টিমিটারের মধ্যে, 1 মানে কেন সাইজ হচ্ছে স্মল। আসলে এইটার দরকারটা কি হয়েছে? এটা দরকারটা হইতেছে এই যে এই জায়গায় যখন আমরা হার্নিয়া রিপেয়ার করতে যাব, as we told that our guideline is that whatever may be the types of the hernia, you are to place the mesh in between muscle and peritoneum, এবং আবার বলতেছে যে ওর ওভারল্যাপিংটা হবে 4 সেন্টিমিটার। কিন্তু তুমি একটু অ্যানাটমিক্যালি চিন্তা করে দেখো তো, এই জায়গায় যখনই তুমি এই জায়গাটাতে যখনই তুমি বসাইতে যাবা মেশ, কোথায় যাবে ওটা? ওর উপরে রয়েছে হার্ট, সেই জন্য ওখানে ওই মেশ ওইভাবে বসানো যাবে না। এবং এইখানে প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে নাওএডেজ দি করোনারি বাইপাস সার্জারি ইজ এ ভেরি কমন অপারেশন, এবং ওইখানে যখন স্টানোটমি করে করতেছে আর কি, অনেক পেশেন্টের এই লোয়ার অংশ পর্যন্ত এক্সটেন্ড করে চলে আসে, এবং ওই পেশেন্টগুলো পার্টিকুলারলি কিন্তু এপিগ্যাস্ট্রিক হার্নিয়া মানে ওই মানে অন টাইপ হয়। তাদের বেলায় আমরা যখন রিপেয়ার করতে যাচ্ছি, ওই পেশেন্টের বেলায় ডায়াগনোসিস ক্ষেত্রে 1 লাগতেছে আমাদের সিটি স্ক্যান, 2 নাম্বার হইতেছে যে ওইভাবে ওভারল্যাপিং সম্ভব হচ্ছে না, এবং এইটাকে ওই মাসেলের প্রিপেরিটোনিয়াল স্পেসে দেওয়া যায় না। ফলে এখানে দিতে হবে অনলি অ্যাকসেপ্টিং দি হাই রিকারেন্স রেট, এবং এই পদ্ধতিতে করলে প্রায় 30% কিন্তু রিকারেন্স রেট, ওইটা মেনে নিয়ে করতে হবে। গাইডলাইনটা হইতেছে এই যে এই পেশেন্টকে আমাদেরকে ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান লাগবে। 2 নাম্বার হলো যে এই পেশেন্টকে আমাদেরকে অনলে করতে হবে এবং মেশ তো মাস্ট, এবং পেশেন্টকে জানায় নিতে হবে যে আপনার বেলায় কিন্তু রিকারেন্স রেট 20 থেকে 33%। আমি কি বুঝতে পারলাম? যেহেতু 2 পাশে ওখানে কোস্টা মার্জিন রয়েছে, ডায়াফ্রামের উপরে রয়েছে হার্ট, বোঝা গেছে তো? এই সমস্ত ক্ষেত্রে এই ডায়াগনোসিস গুলো আলাদা আলাদা করতে বাধ্য হইছে। যেমন এইটা যদি হয়, একটুখানি খেয়াল করবা যে এটা PM2M2 কেন এটা এইখানে আছে, মানে এই এখান থেকে 3 সেন্টিমিটার আর এখান থেকে 3 সেন্টিমিটার, তার মাঝখানে আর কি, এবং এটা হচ্ছে, এবং 2ও আছে, 3ও চলে আসছে আর কি, মানে এখান থেকে। সো ইট ইজ দ্য PM223 এবং এল লার্জ। আবার আমি যদি এইটাকে যদি নিয়ে আসি, তাহলে এটা কি? এটা হচ্ছে PM3M2, মানে হইতেছে ওই 2 মানে হচ্ছে মিডিয়াম। আবার আমি যদি এইখানে চলে যাই, দেখো তো একটুখানি এটা কি, যে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। আসলে বাস্তবে পেশেন্ট দেখলে বা ওইটাকে নিয়ে কথাবার্তা বললে, যে বই পড়া এবং অন্য ভিডিও দেখার সাথে যে কত পার্থক্য আর কি, দেখো একটুখানি।
আচ্ছা, আমার কাছে মনে হয় এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট, সময় লাগবে। আর বাস্তব চিত্রের সাথে এখানে কি মিল আছে কি নাকি আমি কি এখন কি শেষ করে দেবো মার্কুব স্যার? স্যার এই লাস্টের যে কেসটা স্যার, এটা তো স্যার সবকিছু শোয়ে দেখা যাচ্ছে স্যার, তারপরেও কি দাঁড়ায় দেখা দরকার আছে স্যার? এটা ওই পর্যন্ত আলোচনার আগে অনেক কিছু আলোচনা আছে আরকি। মানে এটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে আরকি। মানে আসলে ঘটনাগুলো কিভাবে ঘটতেছে, মানে এইখানে মানে আমার কাছে মনে হচ্ছে কি যে ওই আ স সবার কেসগুলো যদি নিয়ে আসতো, মানে নিয়ে এসে যদি এখানে কথাবার্তা বলা হতো, তাহলে এইটা যে শুধু পরীক্ষা পাসের জন্য ইম্পোর্টেন্ট তা না। মানে এটা তোমাদের প্র্যাকটিস করার জন্যও কিন্তু অত্যন্ত জরুরি ব্যাপার। মানে ওই পোরশনে তো আমরা আসবোই আরকি। কিন্তু এখন তো ১১:১০ বেজে গেছে। মা মার্গুস স্যার কি কানেক্টেড আছেন? যথেষ্ট রাত্রি হয়ে গেছে তো। আ প্রফেসর ইব্রাহিম কানেক্টেড আছো? নাই। জি, আমার মনে হয় যে আজকে শেষ করে দেই। তো আজকে মনে হয় শেষ জোনাকিয়া করে ভালোই দিই। এক্সপ্লেইন করলো। ওর হ্যাঁ, এক্সপ্লেনেশন হ্যাঁ। ভালোই লাগলো। তবে আরেকটু ওই যে দাঁড়িয়ে যে এক্সপ্লেইন করার সময় হুম, হুম। এক্সপোজারটা একটু ভালো করে করতে হবে। জাস্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কষ্ট ওটা বার্জিত নিয়েও করে আমরা কথা বলবো আরকি। মানে আমরা আগামী দিন এইখান থেকে স্টার্ট করব। হ্যাঁ, আজকে মনে হয় এখানে শেষ করি আমরা। হুম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ অল। প্রফেসর ইমতিয়াজ বোধহয় একটু আগে চলে গেছে আরকি। তাহলে সবাইকে আগামী ধন্যবাদ স্যার। হ্যাঁ, আগামী আসসালামু শুক্রবারে আলাইকুম স্যার। ৭ টায় যে আগামী শুক্রবারে ৭ টায় আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হলে আবার আমরা জয়েন করব।